হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম আদর্শ কিছু যোগজের সূত্রগুলো নিয়ে, সেগুলো আমরা প্রমাণগুলোও দেখে ফেলছি। কিন্তু আজকে আমরা কথা বলবো এই প্রমাণগুলোর পরবর্তীতে কিছু ছোটখাটো প্র্যাকটিস এবং সাথে আরো নতুন কিছু প্রমাণ এবং কিছু স্ট্যান্ডার্ড ফর্মের কথা আমরা দেখব, যে কিছু কতিপয় কয়েকটা নির্দিষ্ট ফরম্যাটে থাকলে কোন জিনিসটাকে ইউ ধরতে হয় কিংবা কোন জিনিসটাকে জেড ধরতে হয়, এই ব্যাপারে কিছু আলোচনা থাকবে। আচ্ছা, তো প্রথমত আমাদের একটা উদাহরণ দিয়ে শুরু করতেছি আমরা, যেটা আমরা গতদিন যেই জায়গায় শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু হচ্ছে। ওকে, সো লেটস বিগিন। প্রথমটাতে বলা হয়েছে তোমাকে যে এটা 3 নম্বরের জন্য এতে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 9x² প্লাস 4। বলো এটা কোনটার সাথে মিলতেছে, বলো দেখি। একটু খেয়াল করলে দেখবা। হ্যাঁ, বলো বলো। ত্রিকোণমিতি কোন অনুপাত এটা বলো। ট্যান ইনভার্সের সাথে এই জিনিসটা আসলে সূত্রটা যায়। তো কিছু ক্ষেত্রে বলছিলাম যে সূত্র ডিরেক্ট মুখস্থ রাখতে পারলে ভালো, আর যদি সূত্র মনে না থাকে তাহলে আমরা হাতে ধরে ধরে আস্তে আস্তে করব, সমস্যা নাই। এখন আপাতত এটা আহামরি কঠিন অঙ্ক না, সে কারণে আমরা এটা আস্তে ধীরেই করব। আচ্ছা, তাহলে প্রথমত নিচের অংশটা থেকে আগে একটা 4 কমন নেই আগে। তাহলে আগে একটা 4 বাইর করি। তাহলে এটা হয় 1 প্লাস 3x/2 হোল স্কোয়ার। দেখো তো ঠিক আছে নাকি, বুঝছি। 3x/2 হোল স্কোয়ার। এখন এটা আমার অপারেটর ঠিক নেই, তাহলে অপারেটরটাকে একটু চেঞ্জ করতে হবে। অপারেটরের ভিতরে যদি আমি ডি এর ভিতরে 3x/2 নিয়ে আসি, হ্যাঁ, নাই কি বুঝি নাই। তো আমি তো 4 বের করছি, গাইডে গাইডে 9 বের করছে সেটা বলতেছো। 4 বের করলেও তো হয় আমাদের, যখন 4 অথবা 9 যে কোনো একটা বের করলেই হবে। এটা তো তোমার যে প্রসিজার ভাল লাগে সেটা দিয়ে করবা। ওই যে আমাদের প্রথমটা কই গেল। এই যে এইটার ক্ষেত্রে কি করছিলাম আমরা, এইটার ক্ষেত্রে এই যে এই জিনিসটাকে 1 বানায় আমি ম্যাথটা করছিলাম, তারপরে এই অংশটা থেকে অপারেটর চেঞ্জ করছিলাম। আমি 1 বানানোটাকে আমি প্রেফার করি, এই জন্য যে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তুমি যদি এখানে কনস্ট্যান্ট রেখে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাও তাহলে ঠিক আছে। আমি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি না। যদি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে চাও তুমি, তাইলে এইটাকে এক্স বানাবা আর এইখানে কনস্ট্যান্ট রাখবা, এখানে শুধু এক্স আর এইখানে কনস্ট্যান্ট। তাইলে তুমি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আমি ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি না এখন, সেজন্য। আচ্ছা, তাইলে এখন আমরা অপারেটরটাকে চেঞ্জ করে ফেললাম। 1 প্লাস তাইলে হইল 3x/2 হোল স্কোয়ার। তাহলে এই যে অপারেটরটা এবার দেখো, এটা হয়ে গেল ডিওয়াই আর 1 প্লাস ওয়াই স্কোয়ার নিচে। তার মানে এটা কি ট্যান এর ভিতরে চলে গেছে, ট্যান ইনভার্সের সূত্রটার ভিতরে। তাহলে এখন আচ্ছা, তার আগে ওই যে আমরা তো অপারেটর চেঞ্জ করছি, অপারেটর চেঞ্জ করে নিয়ে আসছি 3x/2। তাহলে এখানে এক্সট্রা একটা 3/2 আসতেছে, এই এক্সট্রা 3/2 কে সরানোর জন্য কি করব? 2/3 দিয়ে গুণ করে দিব সামনে, সামনে অথবা পিছিয়ে যেখানে খুশি। তাহলে 2/3 এই অংশটা কাটাকাটি যে থাকবে খুব সম্ভবত 1/6, আর এর ভিতর থেকে চলে আসবে tan ইনভার্স অফ 3x/2 প্লাস সি। মিলছে কি উত্তর? মিলছে না? হ্যাঁ, মিলছেই তো। এটা হচ্ছে ঘটনা। অন্যভাবে যদি করতা, ওই যে তুমি যদি 9 কমন নিয়ে করতা, সেম রেজাল্ট দেখাইতো, একদম হুবহু সেম রেজাল্ট আসতো, সমস্যা হতো না। ঠিক আছে, মনে থাকবে। 9 ধরে কি দেখাবো? 9 ধরে করে দেখাবো? 9 ধরে দরকার নেই। আচ্ছা, তাহলে বিতে দেখি। আবার বিতে বলা হয়েছে, এটাও বের করতে পারবো আমরা ইজিলি। বি এর জন্য বলছে 9 মাইনাস 16x²। তাহলে এটা দেখো কার সাথে মেলে, কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে? সাইন ইনভার্সের সাথে মিলে। তাহলে সাইন ইনভার্সের সাথে মিলতেছে, তার কারণ সাইন ইনভার্সের সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এমন আসে রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এইখানেও ঠিক একই রকম একটা জিনিস আছে, 9 মাইনাস 16x²। তাহলে আমি যেটা বললাম, যে তুমি চাইলে এইখানে একটা তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, এইটাকে এক্স রাখতে পারো, অথবা তুমি এরকমও করতে পারো, এই জিনিসটাকে অ্যাজ ইট ইজ থাকলো, আর এই জিনিসটাকে তুমি সরি, এই পাশটাকে কনস্ট্যান্টের অংশটাকে তুমি 1 রাখলা, আর এইখানে
এক্স এর সাথে পরিবর্তনটা করলা, এক্স এর সাথে পরিবর্তন করলে হচ্ছে সূত্র না বসায় নর্মাল ত্রিকোণমিতি ইউজ করে সলভ করে ফেলান যায়, সেই কারণে আমরা এবার এখান থেকে কমন নিব হচ্ছে 9টাকে বের করে আনবো। 9 বের করে আনলে 9 বের হবে 3 হিসেবে, তাই না? তাহলে এর ভিতরে হবে dx ডিভাইডেড বাই 1 মাইনাস 4x ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার। বুঝছি? তারপরে 4x ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার আসে, তাহলে অপারেটর যদি চেঞ্জ করি 1/3 d 4x ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে এখন এক্সট্রা একটা কি আসছে এখানে? অপারেটর চেঞ্জ করার জন্য এক্সট্রা কি আসছে? আর এটা সরাবো কি দিয়ে? 3/4 দিয়ে গুণ করে দিব, 3/4 দিয়ে গুণ হয়ে যাবে এটা। তাহলে 3 আর 3 কাটা চলে যাবে, 1/4 থাকবে, আর হবে সাইন ইনভার্স অফ 4x ডিভাইডেড বাই 3 প্লাস c। বুঝতে পারলাম? হ্যাঁ, বোঝো নাই? ওকে, গুড। বলো। বুঝি নাই। a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ধরে করলে কোনটার কথা বলতেছে এটা? a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ধরে কিভাবে করবা? মানে a স্কোয়ারটা তো বুঝলাম, সেটার জন্য যে 9 কমন নিতে হবে, নাকি কি বলতে চাচ্ছ? কত 9 ধরে করে দেখাবো? আচ্ছা আচ্ছা, তো এটা তুমি আমাকে আগে বলবা না? আচ্ছা, 9 ধরে করি। a ছিল ইন্টিগ্রেশন অফ, কি জানি ছিল, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9x স্কোয়ার প্লাস 4। যদি আমরা 9 কমন নেই তাহলে দেখো চেহারা হয় 9 বের হয়ে আসলো, তাহলে 1/9 dx, এখান থেকে আসবে 2/3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? হুম, এখন এটা আমাদের ওই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে মিলছে। স্ট্যান্ডার্ড ফর্মের ভিতরে এখানে ছিল কি, ওই এই বাইরেরটা তো বাদই, তাহলে এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে x। অপারেটর এখানে আর আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু আমার এখানে সূত্রটা মুখস্থ থাকতে হবে। সূত্রটা ছিল 1/a tan ইনভার্স x বাই a। তাহলে 1/a, একটা 1/9 আগে থেকেই থাকবে, তারপরে 1/a, এখানে a হিসাবে আছে কত? 2/3, তাহলে 1/2/3। তারপরে tan ইনভার্স অফ x বাই a, x ডিভাইডেড বাই a, a মানে কি জানি আবার 2/3 প্লাস c। এই যে সূত্রটা 1/a tan ইনভার্স অফ x বাই a, এটা মনে রাখবো না বলেই হচ্ছে আমি শুধুমাত্র 4 কমন নিয়েছিলাম। আচ্ছা, এটা কাটাকাটি করলে ওই 1/6 থাকে tan ইনভার্স অফ n, কি জানি ছিল 3 উপরে উঠে আসবে, তাহলে 3x/2 প্লাস c। বুঝতে পারলাম? তাহলে দেখছো এখানে কিন্তু তোমার সূত্রটা হুবহু মুখস্থ রাখতে হচ্ছে যে এটা 1/a tan ইনভার্স অফ x বাই a। আবার দেখো, আমরা যখন অন্য কোনো একটা ফরম্যাটে থাকে তখন মাঝে মাঝে 1/2a আসে, সাইনের ক্ষেত্রে দেখা যায় 1/a কিছুই আসতেছে না সামনে। সেই কারণে আমি হচ্ছে চেষ্টা করি আসলে এটাকে 1 বানানোর। 1 বানাইলে তোমাকে সূত্র ছাড়াই, মানে একদম ওই হুবহু স্ট্যান্ডার্ড ফর্ম ছাড়াই tan ইনভার্সের নর্মাল সূত্র জানলেই হয়ে যায়। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, শুনছি। এর মাঝে মাঝে ল্যাগ করে, মানে ভাঙ্গা আসে তোমাদের কণ্ঠ। আমার কথা কি ভেঙে আসে এমন হয়েছে, নাকি স্মুথলি আসতে দেখা যায়? আচ্ছা, সমস্যা নেই, ব্যাপার না। দেখি আমরা কই ছিলাম জানি। এবার হচ্ছে 4 নাম্বার, উদাহরণ 4। উদাহরণ 4-এ বলছে ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, এটার কাহিনী কি তাইলে? আহ, এখন এগুলো হচ্ছে কিছু স্টেপ মুখস্থ করা ছাড়া কিছু উপায় নেই আসলে। এটার উপায় হইতেছে আহ, নিচের হরটাকে হচ্ছে আমরা লবের মতন বানানোর চেষ্টা করি। ঘটনাটা এরকম, আমার এক্সাক্ট আইডিয়াটা মেবি মনে নেই, তারপরও ট্রাই করি যে নিচে যেই ঘাত আছে, এক্স এর যেই ঘাত আছে নিচে,
সেই ঘাতের থেকে উপরের ঘাতের পাওয়ার মানে ঘাত যদি বেশি হয়, যেমন উপরের ঘাত এখানে কিন্তু আছে 1, আর নিচের এই ঘাত x এর উপরে কিন্তু আছে আধা। হ্যাঁ, তো নিচের ঘাত যদি কম হয়, হরের ঘাত যদি কম হয়, তাহলে হরটাকে হুবহু লবে লিখে তারপরে সিম্পলিফাই করতে হয় বারবার। চেষ্টা করি তাহলে হরটাকে হুবহু উপরে লেখার মাধ্যমে। সমান, তারপরে আছে তাহলে নিচে কে আছে √1 - x। তাহলে যেটা বললাম যে হরটাকে হুবহু উপরে লিখতে হবে, লিখবো 1 - x। আচ্ছা, 1 - x তো আমার এখানে ছিল না, আমার এখানে এক্সট্রা আমি একটা কি নিয়ে আসছি, একটা এক্সট্রা 1 নিয়ে আসছি, আবার একটা মাইনাস নিয়ে এসেছি এক্সট্রা, তাই না? তাহলে এই 1টাকে সরাইতে হবে এবং এই মাইনাসটাকে সরাইতে হবে আমাকে। তারপরে হচ্ছে তাহলে ওই শুধুমাত্র এক্স এর মতন দেখতে হবে, তাই তো? উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম নিচের হরটাকে হুবহু উপরে লিখবো, তারপরে সিম্পলিফাই করে যাতে আগের মতন রাশিটা পাওয়া যায় সেটার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় আর কি যোগ বিয়োগ করতে হবে এরকম। তাহলে এইখানে আমরা দেখতে পেয়েছি একটা মাইনাস এক্সট্রা আসছে, তাহলে মাইনাসটার আগে সরাই, মাইনাসটারে সরাই ফেলছি। তাহলে এক্স এক্স এর জায়গায় আছে, তার মানে এখন একটা -1 এক্সট্রা, একটা এক্সট্রা -1 কে সরানোর জন্য তাহলে কি করতে হবে, +1 যোগ করে দিব, +1 চলে আসলো। তাহলে উপরে শুধুমাত্র এখন এক্স থাকতেছে, এখানে একটা ডিএক্স। আচ্ছা, এখন যদি আমি ভাগ করে দিই দেখো কি হয়। তাহলে উপরে আছে, এটা ভাগ করলে কি হয়, √1 - x, তাই না? এরকম +1/√1 - x dx। হুম, তাহলে প্রথম অংশটুকুর জন্য একটু আগে আগে ক্যালকুলেশনটা করে নিই। প্রথম অংশটুকের কি হবে, রুটের ভিতরে আচ্ছা একটা মাইনাস আছে, একটু আলাদাভাবে লিখি, দাঁড়াও সব ভালোভাবে বুঝো। মাইনাসটার এক বাইর করলাম, তারপরে হচ্ছে এটার হচ্ছে 1 - x raised to power হাফ, এখানে dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/√1 - x dx। ওকে, প্রথমটার জন্য চিন্তা করো, এইখানে এটা হচ্ছে 1 - x হিসেবে আছে, এখানে x হিসেবে আছে। আমি বলছিলাম যদি x এক ঘাতে থাকে, সিঙ্গেল ঘাতে থাকে ভিতরের অংশে, তাহলে শুধুমাত্র কি করতে হবে, নর্মাল ইন্টিগ্রেশন করে x এর সহগ দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ওইটা করা যায়। অথবা তুমি চাইলে এখানে 1 - x লিখে ওর অপারেটর চেঞ্জ করতে পারো। নর্মালটা করি, হ্যাঁ, বেশি কমপ্লিকেটেড দিকে যাব না, মানে এটার অভ্যাসের উপর ডিপেন্ড করে আসলে। আচ্ছা, তাহলে মাইনাস, তারপরে 1 - x, এটাকে x ধরে ডিরেক্ট ইন্টিগ্রেশন, তারপরে x এর সহগ দিয়ে ভাগ করে দেওয়া এরকম। তাহলে 1 - x আধার সাথে 1 যোগ হবে n+1 ডিভাইডেড বাই n+1, এই সূত্র তো, তাই না? তাহলে n+1 মানে হচ্ছে 3/2 আসবে, এবং 3/2 দিয়ে আমরা আবার ভাগ করে দিব 3/2। কি জানি বললাম, -1 একটা এক্সট্রা আসছে, যে সহগ আসে সেই সহগ এক্সট্রা সহগটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে ভাগ করে দিব আমরা -1 দিয়ে, এইভাবে লিখলাম সুন্দর করে, -1 দিয়ে ভাগ করে দিলাম প্লাস পরের অংশে। তাহলে এইটার ক্ষেত্রে ওই একই ঘটনা। এখন এটার ইন্টিগ্রেশনটা আসলে কি, ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রেশনটা আগে শিখতে হবে, যে ইন্টিগ্রেশন অফ যদি 1/√y থাকে তাইলে কি করব, 1/√y dy। বলো তো এটার ইন্টিগ্রেশন কি পারি? হ্যাঁ, 2√y এভাবে আসে। আচ্ছা, কিভাবে আসে একটু দেখি। আমরা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস জানি যে √y এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1/2√2, 1/2, হ্যাঁ 1/2√2 এটা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে 1/2√y যদি নিয়ে আসি, 2√2 না তো 2√y, 1/2√y, হ্যাঁ 1/2√y। তাহলে নিচে যদি একটা এক্সট্রা হাফ নিয়ে আসি, তাহলে কিন্তু ওই ডিফারেন্সিয়েটেড ফর্মের মতন হয়ে গেল, 1/2√y হয়ে গেল। কিন্তু এখানে তো এক্সট্রা একটা 2 নিয়ে আসি নিচে, তাহলে একটা এক্সট্রা 2 উপরে গুণ করে দিলাম। আচ্ছা, এখন এইটুকু অংশ কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, √y। তাহলে এইটুককে ইন্টিগ্রেট করলে আমরা √y পাবো। তাহলে হবে 2 2 এর মতো অ্যাজ ইট ইজ, এবং 1/2√y এটার ইন্টিগ্রেশন হচ্ছে √y, শুধুমাত্র √y প্লাস c। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে যদি 1/√y থাকে তাহলে হবে 2√y, এখানে আছে 1/√1 - x। রুট ওই যে বললাম 1 - x এটা সিঙ্গেল ঘাতে আছে, সেই কারণে নর্মাল ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে ও সহগটা দিয়ে গুণ করে দিলে, কিংবা সরি গুণ না তো ভাগ করে দিলেই হবে। তাহলে নর্মাল ইন্টিগ্রেশন হচ্ছে 2√1 - x এবং -1 দিয়ে ভাগ প্লাস c। তাহলে এখন এটারে সুন্দর করে লিখলে হয় 2/3 1 - x 3/2 প্লাস
প্লাস তো না, মাইনাস মাইনাস 2√1 মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পারলাম? নাভিদ, আহনাফ, সবাই বুঝছি? আচ্ছা, ভেরি নাইস, ভেরি গুড। এর পরের বেশ কয়েকটা ম্যাথ আছে, বেশ কয়েকটা বলতে আসলে একটা দুইটাই ম্যাথ আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ভাবে তুমি যদি ওগুলার কোন মানে কি থাকলে কি ধরতে হয় এটা না বুঝো তাহলে করতে পারবা না, এবং ওইটা ধরে ধরে যে জিনিস তোমার মুখস্থ করতে হয় সেই জিনিস আমার শেখানোর আসলে কোনো মানে হয় না। তো এর মাঝখানে একটা ম্যাথ আমি করাবো, উদাহরণ 5। তারপরে হচ্ছে তোমাদেরকে একটা দেওয়া হবে, মানে তোমাদেরকে দিয়ে দিব আমি পরে একটা পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ এর ভিতরে ওগুলোর জন্য ভালো রকমের প্র্যাকটিস দেওয়া আছে। ওই প্র্যাকটিসগুলো করলে কখন কি ধরতে হবে ওইটা নিজে একটা আইডিয়া পাওয়া যাবা, আর বইয়েও কিছু আইডিয়া দেওয়া আছে, সেগুলো হচ্ছে অ্যাড করে দিব তোমাদের, সেগুলো দেখে নিতে পারবা। আচ্ছা, কই জানি ছিলাম আমরা? উদাহরণ 5-এর মধ্যে। উদাহরণ 5, উদাহরণ 5-এ বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স রেজ টু পাওয়ার 1/2 মাইনাস এক্স রেজ টু পাওয়ার 1/4। এখন এটারে কি করতে হবে? হুম, এখানে সব থেকে ছোট যেই ঘাতটা আছে, সব থেকে ছোট ঘাত কার আছে? 1/4, এটা সব থেকে ছোট না? এই জিনিসটাকে জেড ধরতে হয়, হ্যাঁ, এই জিনিসটাকে জেড ধরতে হবে এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি এরকম থাকে তাহলে হচ্ছে মূলত ধরো এরকম থাকলো, ওইটাকে যে জেড ধরতে হবে তা না, যদি এরকম থাকতো নিচে হচ্ছে এক্স রেজ টু পাওয়ার ধরো 1/3 আছে, আর হচ্ছে এক্স রেজ টু পাওয়ার 1/2 আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতাম? অথবা ধরো এক্স রেজ টু পাওয়ার 1 আছে, এটা তো নর্মাল, আর হচ্ছে এক্স রেজ টু পাওয়ার হাফ আছে। এটার ক্ষেত্রে কাজ হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশে যে হর আছে 1/, আকারে থাকে, হরগুলার লসাগু নিতে হয়, হ্যাঁ, হরের লসাগু, এলসিডি না এলএসডি কি বলে হরের লসাগু রে, আচ্ছা যাই হোক, মানে লসাগু নিতে হবে আর কি। তাহলে 2 এবং 3-এর লসাগু 6, যদি এই ম্যাথটা থাকতো তাইলে আমরা ইউজ করতাম এক্স রেজ টু পাওয়ার 1/6 ইকুয়ালস টু জেড ধরতাম, ঠিক আছে? যদি এইটা হইতো তাইলে বলতো কি নিতাম? জেড কাকে ধরতাম? এটার ক্ষেত্রে যোগ করে বসাই দিছিস নাকি রে বেটা, হ্যাঁ? লসাগু বুঝো, হরের লসাগু বলছি, হরের লসাগু, পাওয়ারের হরের লসাগু, যদি এটা থাকতো। এখানে 3 এবং 2 সেই কারণে হয়েছে 6। এইখানে কি আছে? এইখানে কিন্তু আছে 1, 1 এবং 2 আছে, তাহলে 1 এবং 2 এর লসাগু কত? 2। হ্যাঁ, গসাগু হাফ, লসাগু 2। 1 এবং 2 এর, 1 এবং 2 এর হাফের না কিন্তু, 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, সেই কারণে এক্স রেজ টু পাওয়ার হাফ কে আমাদেরকে জেড ধরতে হবে সেক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে ঘটনা হইতেছে 1/2 আছে, 1/4 আছে, তাহলে এই যে হরের অংশ দুইটা থেকে আছে 2 এবং 4, 2 এবং 4 এর লসাগু কত বলো? 4, গুড। এই বেটা লসাগুর আইডিয়া কিন্তু ক্লিয়ার রাখো, হ্যাঁ, তাহলে বিপদে পড়বা। লসাগু যেহেতু 4 আসছে, হুম হুম হুম, সমস্যা নেই, এটার জন্য ওই যে করো তাহলে গসাগুর জন্য, গসাগুর প্রোগ্রাম কিভাবে লিখতে হয় ওইটা দেখো। গসাগু দুই ভাবে প্রোগ্রাম লেখা যায়, তোমাদের বইয়ে মনে হয় একটা উদাহরণের ভিতরে দেওয়াই আছে, ওই মুজিবুর রহমানের বইয়ে একটা উদাহরণে দেওয়া আছে এক প্রসেসে, আর ফ্লো চার্টের মধ্যে মেবি আর এক প্রসেসে করা আছে, হ্যাঁ। তো ওই দুইটার কোড দেখলে, ওই দুইটা প্রসেস দেখলে তোমার একটু আইডিয়াটা ক্লিয়ার হবে হয়তো যে লসাগু আসলে কাজ করে কিভাবে, এই ম্যাথ ম্যাথ জিনিসটা কাজ করে কিভাবে, এটা সব থেকে বোঝার ভালো উপায় হইতেছে ওই ম্যাথের জন্য কোড লেখা। ওই ম্যাথের জন্য কোড লিখতে গেলে তুমি বুঝবা যে আসলে এর ভিতরে ক্যালকুলেশন গুলা কিভাবে হয়। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে এখানে আছে 2 এবং 4, 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে এখানে আমরা ধরবো এক্স রেজ টু পাওয়ার 1/4 ইকুয়ালস টু জেড, অথবা আমরা এটাকে বলতে পারি এক্স ইকুয়ালস টু জেড রেজ টু পাওয়ার 4। হুম, আচ্ছা, তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে করি, কি বলে, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি বলা যায়?
dx ইকুয়ালস হবে 4 z রেজ টু পাওয়ার 3 dz। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা x কে কি দিয়ে রিপ্লেস করতে হবে সেটাও পেয়ে গেছি, এবং হচ্ছে dx কে কি দিয়ে রিপ্লেস করতে হবে সেটাও পেয়ে গেছি। তাহলে আমাদের কোশ্চেনটাকে এবার আমরা আবার লিখি, সাজায় গুজায় দেখি কি আছে। প্রথমত dx কে সরাই দেই, dx কে সরাইলে পাওয়া যাবে 4z কিউব dz। এবার x রেজ টু পাওয়ার আধা আছে, তাহলে x এর পরিবর্তে কি লিখবো, z রেজ টু পাওয়ার 4, z রেজ টু পাওয়ার 4, সরি হ্যাঁ z রেজ টু পাওয়ার 4 তার উপরে আধা, তারপরে z রেজ টু পাওয়ার 4 তার উপরে আবার 1/4। তাহলে এখান থেকে আসতেছে ইন্টিগ্রেশন অফ 4z কিউব dz ডিভাইডেড বাই, এখানে কি আছে z স্কোয়ার মাইনাস, এটা কি হুদা z, হ্যাঁ z ইকুয়ালস, আচ্ছা হ্যাঁ। এরপরে কি করব, এখন এখান থেকে দেখাই যেতেছে উপরে নিচে z গুলা কাটাকাটি যাবে গা, তাহলে নিচে থাকবে কি শুধুমাত্র, উপরে 4টা বাইর করে দেই, উপরে থাকবে z স্কোয়ার, নিচে একটা z যাবে গা, তাহলে z মাইনাস 1, z মাইনাস 1 dz। আচ্ছা, এইটা হচ্ছে আমরা একটা নর্মাল মানে নর্মাল প্রবলেমের মতো নিয়ে আসলাম। এখন ওই আগের প্রবলেমটার মতন অবস্থা হয়েছে, ওই যে বলছিলাম যে নিচেরটার ঘাত যদি কম হয় তাহলে নিচের জিনিসটাকে উপরে বারবার লিখবো এবং হচ্ছে এই জিনিসটা সিম্পলিফাই করার ট্রাই করব, যেমন আমরা আগেরটাতে করছিলাম যে নিচে এখানে ঘাত ছিল কিন্তু আসলে আধা, এক্স এর উপরে শুধুমাত্র এক্স এর কথা যদি চিন্তা করি, কোনো না কোনো ভাবে ওর উপরে ঘাত কিন্তু আধা বসে আছে, ওর উপরে ঘাত আছে 1, সেই কারণে নিচের অংশটাকে উপরে হুবহু লিখছি আমরা, তারপরে ক্যালকুলেট করে ওটাকে আগের মতন বানায় ফেলছি। ঠিক একই কাজ এখানে করতে হবে, নিচের ঘাত আছে 1, উপরে আছে 2, তাহলে নিচের জিনিসটাকে উপরে লিখবো, তারপরে হচ্ছে এই জেড স্কোয়ার বানানোর জন্য যা যা করার আগে করবো আমরা দেখি। তাহলে 4 লিখলাম আগে, ইন্টিগ্রেশন z মাইনাস 1, নিচে যা ছিল ওগুলো অমনই থাকবে, ওর কোনো কিছু যায় আসবে না। তাহলে z মাইনাস 1 আগে লিখলাম। আচ্ছা z মাইনাস 1, এখন আমার তো দেওয়া ছিল z স্কোয়ার, তাহলে z স্কোয়ার কোথা কিভাবে পাবো এর মধ্যে থেকে, বলো বলো জলদি বলো। z দিয়ে একটা গুণ করে দিলেই হবে, সামনে একটা z বসায় দিলাম, তাহলে আমাদের z স্কোয়ার চলে আসছে, কিন্তু এখানে আবার এক্সট্রা একটা কে আসছে, মাইনাস z আসছে না, এখন আবার মাইনাস z রে সরাইতে হবে। আচ্ছা মাইনাস z রে সরায় থুয়া কোনো লাভ নাই, আমরা কি করব, মাইনাস জেডটা সরানোর জন্য ওই জেড মাইনাস ওয়ানটাকে আরেকবার নিয়ে আসবো, জেড মাইনাস ওয়ান, এটার সামনে যদি এখন একটা প্লাস সাইন দেই তাহলে দেখো এইটুকু জেড স্কোয়ার কাভার হয়ে গেল, পরে আসে একটা মাইনাস জেড এবং এখানে আছে একটা প্লাস জেড, মাইনাস জেড প্লাস জেড 0, তাহলে কিন্তু জেড চলে গেছে, জেড স্কোয়ারটা থেকে গেছে, জেড চলে গেছে, কিন্তু এখানে আবার আরেকটা জিনিস থেকে গেছে কে, মাইনাস 1, তাহলে এটাকে সরাবো কি দিয়ে, একটা প্লাস 1 দিয়ে। বুঝতেছি কি, এই কাজটা খুব সম্ভবত তোমরা ভাগশেষ উপপাদ্য টুপপাদ্যের কিছু ম্যাথ ছিল 9-10-এ, ওইখানে করতা। কিংবা হচ্ছে আরেকটা জিনিস থাকে তোমাদের কোশ্চেনে মাঝে মাঝে, যে x ইকুয়ালস টু দেওয়া থাকে হচ্ছে 3 প্লাস 2 আয়োটা হইলে তোমাকে ধরো মান বের করতে দেয় x কিউ x রেজ টু পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 9, এই টাইপের জিনিসে কিন্তু মান বের করতে দেয়। হ্যাঁ, ধরো দেওয়া আছে এইটা, জিজ্ঞেস করা হচ্ছে এটার মান কত, তখন আমরা কি করি, কি করো তোমরা, করছি এটা কখনো, আঁকায় ফেলছো, এটা যখন বলে তখন উৎপাদকে বিশ্লেষণ করি, তার আগে এখান থেকে একটা ইনফরমেশন বের করে নিতে হয়, এক্স মাইনাস 3 সমান 2 আয়োটা, তারপরে এটার উভয় পক্ষকে বর্গ করি আমরা, বর্গ করার পরে এখান থেকে আসে মাইনাস 6 প্লাস 9, তারপরে 4 আয়োটা, আয়োটা তো না, আয়োটা তো চলে যায়, -4 আসে, -4, তারপরে এইখান থেকে এক্স স্কোয়ার টার্মসে যে জিনিসটা পাওয়া গেল সেইভাবে আমরা আগে এক্স স্কোয়ার লিখি, তারপরে 6x লিখি, তারপরে হচ্ছে কত আসে এখানে 13 চলে আসবে, 13, এটার মান 0 চলে আসবে আমরা জানি, তো সেই কারণে এটার মান ডিরেক্ট আমরা 0 বসানোর জন্য এখন এক্স টু দি পাওয়ার স্কোয়ার লিখে দেই। তারপরে হচ্ছে আমরা এটাকে সমতা করার চেষ্টা করি যে এখান থেকে কিভাবে এটাকে মিলানো যায়, মনে পড়ছে, এই টাইপের কিছু তো করছো অ্যাটলিস্ট, এটা করার কথা, এই টাইপের কিছু। হ্যাঁ ঠিক এই কাজটাই হচ্ছে আমরা এখানে করতেছি, এই যে z মাইনাস 1 নিচের অংশটাকে উপরে বারবার লেখার মাধ্যমে আমরা z স্কোয়ার রাখার চেষ্টা করতেছি শুধুমাত্র। তাহলে সেই প্রসেসে দেখা গেল যে প্রথমবার আমরা একটা z স্কোয়ার ঠিকই পাইছি, এটা কতক্ষণ লাগে এগুলো মুছতে, হ্যাঁ,
তো প্রথমবার আমরা এখানে একটা জেড স্কোয়ার পেয়ে গেছি, একটা এক্সট্রা মাইনাস জেড আসছে। হুদা মাইনাস জেডটাকে তো আর সরানো যায় না, ওই জেড মাইনাস ওয়ান প্রসিজারে আবার নিয়ে আসছি। মাইনাস জেড এবং প্লাস জেড ক্যান্সেল আউট হয়ে গেছে, একটা মাইনাস ওয়ান থেকে গেছে, সেটাকে সরানোর জন্য আবার একটা মাইনাস ওয়ান। এমনিতে কোনো কনস্ট্যান্ট থাকলে আমাদের আসলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন এই জেড মাইনাস ওয়ান দিয়ে পুরো অংশটাকে আমরা ভাগ করে দিব একটা একটা পদকে। লবের প্রত্যেকটা পদকে আমরা হর দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4 ইন্টিগ্রেশন অফ জেড প্লাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। বলো এটার ইন্টিগ্রেশন কি? দ্রুত বলো, দ্রুত বলো। জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস জেড, তারপরে তারপর তারপর ln z মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এখন কাহিনী কিন্তু আমাদের এখানে শেষ না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী এখানে শেষ করে দিই যে ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, অঙ্ক শেষ। এরপরে আবার জেড এর মানটা বসাইতে হয় ভদ্রতা করে। জেড এর মান হচ্ছে এক্স রেজ টু পাওয়ার 1/4, যেটা এখন আবার বসাইতে হবে এক্স রেজ টু পাওয়ার 1/4 জেড স্কোয়ার এর উপর হোল স্কোয়ার প্লাস এক্স রেজ টু পাওয়ার 1/4 প্লাস ln এক্স রেজ টু পাওয়ার 1/4 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। বুঝতে পারলাম? মনে থাকবে? তাহলে এই যে লসাগু কিভাবে নিতে হয় এটা মনে রাখবো। এখন এই জিনিসপত্র সব ঠিক ছিল, হ্যাঁ, এগুলা বের করা আহামরি কিছু না। এই মানে বেশিরভাগ ম্যাথ তোমার এরকমই থাকবে, কপালে এগুলাই জুটবে। কিন্তু কাজ যেটা হচ্ছে যে হঠাৎ করে তোমার মাঝে মাঝে দেখা যাবে যে তোমাকে অপারেটর চেঞ্জ করতে হচ্ছে কোনো একটা কারণে। এইখানে কিন্তু আমরা অপারেটর চেঞ্জ না করে ফেলছি, এটা আহামরি কঠিন কিছু ছিল না। কিন্তু অন্য কোনো ফরম্যাটে থাকলে কিন্তু এখানে আমাকে অপারেটর চেঞ্জ করতে হয়। শুধুমাত্র যদি এখানে জেড স্কোয়ার থাকতো তাহলে কিন্তু তুমি ম্যাথটার নর্মাল প্রসিজারে ডিরেক্ট করে ফেলতে পারতা না এমনি। এখানে কিন্তু তখন আমাকে আলাদা সূত্র ব্যবহার করা লাগতো, তাই না? বুঝতে পারছি, ওই যে স্ট্যান্ডার্ড ফর্মের সূত্রগুলা সেগুলাতে তখন যাওয়া লাগতো। তাহলে ওইখানে যখন আমি যাব তখন কি এটার মধ্যে আবার এটারে কি ধরবো, এখানে কি ধরতো এটারে, এখানে কি আবার এটাকে সেক থিটা ধরবো, সেক থিটা ধরে তারপরে পুরোটা সলভ করে আবার নিয়ে আসবো, সেই ধৈর্য কিন্তু আমাদের নাই। এই কারণেই হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ফর্মের যে অংশগুলো আছে সেগুলোকে আমাদের মুখস্থ রাখতে হয়। যে এইখানে এই ম্যাথের জন্য এই কমপ্লিকেশনে দেয় নাই, কারণ উদাহরণের ম্যাথ আমারই কঠিন কিছু দেয় নাই, কিন্তু পরবর্তীতে এর প্যাটের মধ্যে একটা এরকম স্কোয়ার থেকে যেতে পারে, যেটার কারণে দেখা যাবে আমাদের আরো একটা পৃষ্ঠা নষ্ট হইতেছে অঙ্ক করতে। বুঝতে পারলাম? বুঝছি। শেষ? গুড। আচ্ছা, এবার উদাহরণ 5। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, যে উদাহরণগুলো করা লাগতেছে এরকম অবস্থা। অনুশীলনী সবগুলো হয়তো নাও করা লাগতে পারে, মানে আমি করাবো না, কিন্তু তোমাদের করতে হবে সবই। আচ্ছা, 5 না 6 এবার। ইন্টিগ্রেশন অফ sin raised to power 5x dx। বলো কি বুদ্ধি করা যাইতে পারে? আমরা sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এর ম্যাথ কিন্তু করাই ফেলছি। তাহলে sin টু দি পাওয়ার 5 আছে, তাহলে একটা এক্সট্রা sin আছে, তাই না? sin raised to power 4 এই ম্যাথ আমরা জানি, এখন এক্সট্রা একটা sin x আছে আমাদের কাছে, আর এখানে আছে dx। আচ্ছা, চিন্তা করো তো, আমরা যখন এই sin টু দি পাওয়ার 4 এর জন্য ক্যালকুলেশনটা করছিলাম, প্রথমে কি করতে হয় বলো তো? মনে করো প্রথম কাজ কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে লেখা, 2 সাইন স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে লেখা, সামনে একটা 1/4 দেওয়া, তাই না? তো উদ্দেশ্যটা কি ছিল? ওটাকে cos এর টার্মসে নিয়ে যাওয়া, হ্যাঁ তাই না? 1 মাইনাস cos 2x ওইভাবে লেখা, 1 মাইনাস cos 2x। দেখো তো, আমি যদি পরের স্টেপেই আমি কিন্তু চাইলে এটাকে cos এর ফাংশন হিসেবে বানায় ফেলতে পারতেছি। এই অংশটুককে আমরা পরের ধাপে cos এর ফাংশন বানায় ফেলতেছি, তখন একটা সাইন উপস্থিত। তাহলে এই এক্সট্রা সাইনটাকে যদি আমি অপারেটরের ভিতরে ঢুকায় দেই, তাহলে দেখো অপারেটরের যখন ও ভিতরে ঢুকবে তখন সে কি হিসেবে ঢুকবে? cos হিসেবে ঢুকবে, এবং আমার ফাংশন হয়ে যাইতেছে
একটু পরেই কসের ফাংশন, তাহলে কি আমাদের জন্য এই কাজটা ইজিয়ার না? এই অপারেটরটাকে ভিতরে ঢুকাবো, এই অংশটাকে কস বানায় ফেলাবো, কাজ শেষ। তাহলে প্রথমত আগে অপারেটরটারে ঢুকাই। অপারেটর যদি ঢুকে, তাহলে অপারেটর যেহেতু কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, তাহলে একটা এক্সট্রা মাইনাস লাগবেই আমাদের। আগেই নিলাম সাইন রেজ টু পাওয়ার 4x ডি কস এক্স। আচ্ছা, অপারেটর চেঞ্জ হয়ে গেছে, এখন ফাংশনকে কসের টার্মসে নিয়ে যাব। তাহলে কি করতে হয় জানি, একটা সামনে একটা 1/4 লাগে, ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, তারপরে ডি কজ এক্স। ওকে, তারপরে আবার -1/4 এখান থেকে আসে 2 সাইন স্কোয়ার এক্স, মানে হচ্ছে 1 মাইনাস কস 2x হোল স্কোয়ার ডি কজ এক্স। তাহলে আমার কি কসের ফাংশনে আসছে নাকি এখনো কিছু বাকি আছে? দেখো তো চেহারাটা দেখে কি মনে হয়। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম? আচ্ছা, এটা তো আর একটু ইজিলি করা যায় তো, এই 1/4 এর কাহিনীতে না গেলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো এইটুক রাখলেই হয়ে যায় আমাদের। মানে কি করলাম আসলে, ওই সাইন টু দি পাওয়ার 4টাকে শুধুমাত্র হোল স্কোয়ার হিসেবে লিখে সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লিখছি। হ্যাঁ, তাইলে হচ্ছে আমাদের যে কস 2x ছিল, আমাদের কস 2x আসছিল আর এখানে আসছিল কজ এক্স, তো দুইটা তো আলাদা ফাংশন হয়ে যেত। তো সেই কারণে শুধুমাত্র কজ এক্স আনার জন্য সাইন স্কোয়ার এক্সটাকে ডিরেক্ট চেঞ্জ করে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি। তাহলে এখন আমার ফাংশনটা কজ এক্স এর টার্মসেই আসছে, কজ এক্স এর উপর আবার হোল স্কোয়ার আছে, সমস্যা নেই, এখন এটারে হোল স্কোয়ার করি আবার। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 কস এক্স, ও না 2 কস স্কোয়ার এক্স প্লাস কস রেজ টু পাওয়ার 4x ডি কস এক্স। দেখো তো বুঝলাম নাকি? ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। হুম, তাহলে এখন কসের টার্মসে আমার ফাংশন, এবং এটা কি 2 লিখছি? হ্যাঁ, কসের টার্মসে আমার ফাংশন এবং কসই হচ্ছে আমার অপারেটর। তাইলে বসাই এবার একটা মাইনাস প্রথমত, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 1 আছে, ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? কজ এক্স, তারপরে মাইনাস কজ স্কোয়ার এক্স আছে, কি করব? 2 2 এর মতো থাকবে, তারপর কজ স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে এখানে? হ্যাঁ বাড়া, ভালো করে দেখ, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ডি ওয়াই, কি হবে? কস কিউব এক্স ডিভাইডেড বাই 3, তারপরে কস টু দি পাওয়ার 4 আছে, কি করব? কস টু দি পাওয়ার 5 এক্স ডিভাইডেড বাই কত জানি 5 ক্লোজ প্লাস সি। বুঝতে পারলাম, বুঝছি বুঝছি। সামিন রকিব। আচ্ছা, তাহলে একটু কেয়ারফুল থাকো, কারণ আমরা অপারেটর চেঞ্জ করতেছি, তো তো কস হয় মানে সাইন হওয়া যাবে না, কিংবা এটাকে সাইন আর বানাইতে হবে না, পুরো ফাংশন আমরা কসের টার্মসে নিয়ে আসছি, ডিরেক্ট ইন্টিগ্রেশন করব, ধরবো মনে করবো যেটা হচ্ছে 1 মাইনাস 2y স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই, এমনি সহজ হিসাব। এই কাজটাই করে পরীক্ষায়, কিন্তু তোমার মানে বই টইয়ের ভিতরে এই কাজটাই করে। ওরা হচ্ছে এই কসটাকেই জেড ধরে। হ্যাঁ, কসটাকে জেড ধরে, কিংবা হচ্ছে হ্যাঁ কস এক্সটাকেই জেড ধরে ওরা, তখন ওদের জন্য ক্যালকুলেশন করা তুলনামূলক ইজি হয়ে যায়, কিংবা ওয়াই ধরলেও একই কথা। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এটা গেল উদাহরণ 6। তারপরে আছে উদাহরণ 7। জীবনটা বেদনা। উদাহরণ 7-এ বলছে ইন্টিগ্রেশন অফ রুট 10x ডিভাইডেড বাই সাইন এক্স কজ এক্স ডিএক্স। বলো তো কি বুদ্ধি করা যায়? কার ডিফারেন্সিয়েশন উপস্থিত মনে হচ্ছে?
কি করা যায় বলো? tan x এর ডিফারেন্সিয়েশন উপস্থিত নাই, কারোরই নাই। এখন আমার এখানে সব থেকে কম tan x কে ভাঙালে রুটের টার্মসে আসবে, তো এটা আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে আসলে মনে হচ্ছে আমার কাছে। মানে তখন ওইভাবে করা যায় কিন্তু ধৈর্য করতে হবে অনেকখানি। তার থেকে একটা কাজ দেখো তো, ট্রাই করো তো যে এইখানে মেইনলি কমপ্লিকেটেড উপায় আছে হচ্ছে ট্যান। এই ট্যানের টাইপ মানে ট্যানের মতন বাকি রাশিগুলাকে নিয়ে আসা যায় কিনা কি সেটা দেখবো। এটা সব থেকে ভালো উপায় হচ্ছে যে দেখো, আমরা যদি লবটাকে একটু হরটাকে একটু মডিফাই করি। হরের ভিতরেই হচ্ছে কস দিয়ে গুণ করব, কস দিয়ে ভাগ করব। এরকম ইন্টিগ্রেশন অফ রুট ট্যান এক্স থাকবে সাইন এক্স ডিভাইডেড বাই কস, তারপরে কস তো একটা আগে থেকেই ছিল এবং এক্সট্রা একটা কস যেহেতু নিচে নিয়ে আসছি সে কারণে আরো একটা কস দিয়ে গুণ করে দিলাম ডিএক্স। বুঝছি? তাহলে এই যে এই কস, সরি, তাহলে এই কস এবং এই কস কাটাকাটি গেলে আমাদের কোশ্চেন আগে যা ছিল তাই আছে, তাই তো? তাহলে ওই যে যে জিনিসটা আসলো আমাদের আসলো কি রুট টেন এক্স, নিচে আসছে টেন এক্স। আর টেন এক্স এর আবার ডিফারেন্সিয়েশনটা দেখো এখানে বয়ে রয়েছে সেক স্কোয়ার এক্স চলে আসছে, সরি সেক স্কোয়ার এক্স উপরে আসবো, কজ স্কোয়ার এক্স আসছে যেহেতু এখানে। তাহলে এখান থেকে আমরা পাই রুট টেন উপরে আছে, নিচে আছে হুদা টেন, তাহলে রুট টেন এবার নিচে আসবে শুধুমাত্র কাটাকাটি যে রুট টেন এক্স, এবং কজ স্কোয়ার এক্স নিচে আছে, উপরে গেলে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটার ক্ষেত্রেও একটা সূত্র আছে ডিরেক্ট, সেই সূত্রটা আগে স্ট্যান্ডার্ড ফর্মটা দেখাই সূত্রের। যে ইন্টিগ্রেশন অফ যদি এরকম থাকে রুট এফ অফ এক্স এবং উপরে যদি থাকে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ডিএক্স, তাহলে উত্তর হয় হচ্ছে টু রুট এফ অফ এক্স। দেখো তো এই ফর্মে আছে নাকি আমাদেরটা? এই ফর্মেটে আছে, এই ফর্মেটেই আছে। তাহলে এই জিনিসটা আসলে বা কিংবা এই সূত্রটাই বা আইলো কই থেকে সেটা তো আমাদের জানা দরকার। খুব সহজ হিসাব, এই যে সেক স্কোয়ার এক্স ওকে ইন্টিগ্রেট করে আমরা ডি এর ভিতরে ঢুকাবো। ওরা যদি ইন্টিগ্রেট করি তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স ডি ট্যান এক্স হয়ে গেল। তাহলে দেখো যার সাপেক্ষে ফাংশন তার সাপেক্ষে অপারেটর দেওয়া আছে, তাহলে ওয়ান বাই রুট ওয়াই ডি ওয়াই। ওই যে দেখালাম তখন ওয়ান বাই রুট ওয়াই থাকলে তার ইন্টিগ্রেশন কি হয়, টু রুট ওয়াই, দ্যাট ইজ টু রুট ওয়াই মানে টু রুট টেন এক্স প্লাস সি। ওই জিনিসটাই তুমি যদি এই স্টেপ থেকে এই স্টেপে ডিরেক্ট আসো এই ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে ওই একই জিনিসই হয়। ঠিক আছে? হ্যাঁ, রুট না থাকলে ওই যে এলএন, হ্যাঁ রুট না থাকলে এলএন চলে আসে। এটা তো করছি প্রথম দিনই। চায়নার মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ দিছে আমাকে 19,80,000 টাকা দিয়ে, মেসেজ দেয় লোকে বল। চলে যাওয়া উচিত মনে হতেছে, ইঞ্জিনিয়ারিং সত্যিকার অর্থে ভাই ভাল লাগতেছে না। তোমরা বিশ্বাস করো, যেটা যেই সাবজেক্ট পড়তে ইচ্ছা করে, যেই জায়গায় যেই বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা সেইখানে পড়ো ভাই। বুয়েটে পারলে না আসলেই ভালো। হুম, কিন্তু দেখে মনে হয় যে খুব সুখে আছি আমরা, কিন্তু আমরা আসলে খুব কষ্টে আছি। আচ্ছা, আমাকে একটা কুইজ দিছে, বিশ্বের দ্রুততম মানব বলা হয় উসাইন বোল্ট। সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে কোন দল? কেডা? ব্রাজিল? বিল গেটস কোন কোম্পানির মালিক? মাইক্রোসফট। আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? ফ্রান্স। এই যে দেখছো, মেডিকেলে তো আমি তো চান্স হয়ে যেত মনে হইতেছে। এবার দেখো ক্রিস্টিয়ানো রোনালদো কোন ইয়াতে খেলে, কোন ক্লাবে খেলে? দাঁড়াও বইলো না, আমি উদাহরণ ইয়াগুলো দিই, অপশনগুলো দিই। আবাহনী, মোহামেডান, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস। ও রে, ভুলে তো রিয়াল দাগায় ফেলাইছি। তো এটা তুমি আমাকে আগে বলবা না? বলছে লুকস লাইক ইউ ডিডন্ট গেট দ্য কারেক্ট অ্যান্সার্স, আসলে আবাহনী দাগানো উচিত ছিল মনে হইতেছে। নাইস ছিল। আর স্কিটো থেকে আইছে, স্কিটোর অফার।
কিছুই হবে না। ওই যে ফ্রি হয়তো 10 MB 20 MB দিবে এই, কোটি কোটি এমবি ঢুকায় বসে থাকি, জিবি ঢুকায় রাখা লাগে মোবাইলের মধ্যে, আমরা 10 MB 20 MB দিতেছে। আচ্ছা এই কাহিনী বুঝছি, এটা কেমনে করলাম বলো। ও আচ্ছা, 19 লাখ হইতেছে ইয়া, আমার এক ইয়া করছিল, আমার এক আত্মীয় হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিছে, তো তো ওর ফর্ম ফিল আপ হচ্ছে আমার নাম্বার দিয়ে করছিল। তো সেই কারণে ওর যত রকমের প্রাইভেট মেডিকেলরা তো ওই সব নাম্বারগুলো আবার ইয়া করে, কি বলে, নিজেদের কাছে রাখে। তোমরা তো পরীক্ষা দাও না, বুঝবে কেমন, ওরা হচ্ছে নিজেদের কাছে রাখে। বহুত জায়গা থেকে মেসেজ আসে, বিভিন্ন প্রাইভেট মেডিকেল থেকে মেসেজ আসবে, বিভিন্ন তোমার এই যে চায়না, ওরাই হচ্ছে বাংলাদেশে কিছু কোম্পানি আছে না, কিছু ফ্রড আছে, কিছু ভালো আছে, যারা হচ্ছে চায়নায় পাঠায় তোমার ইয়া করে, লেখাপড়া করায়। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মেডিকেলের পড়াশোনা সব থেকে সস্তা অন্য যে কোনো দেশের তুলনায়। এবং এডুকেশনও, বাংলাদেশের এডুকেশন, যে কোয়ালিটির এডুকেশন তারা ফ্রিতে দেয়, এই এডুকেশন তুমি বাইরের কান্ট্রিতে পাবে না। আমরা কিন্তু যত হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড এগুলোর নাম শুনি, এগুলো কিন্তু সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি না। ওদের সরকারি ইউনিভার্সিটিগুলোকে ওরা হচ্ছে লুথা হিসেবে মনে করে। আমরা যেরকম ধরো, তোমরা মনে করো কিনা জানি না, হচ্ছে মাঝে মাঝে আমরা সরকারি স্কুলগুলাকে লুথা মনে করি আর মনে করি প্রাইভেট স্কুলগুলা ভালো। হ্যাঁ, ওদের দেশেরটা হচ্ছে ব্যাপারটা এরকম, ওদের কাছে সরকারি ইউনিভার্সিটি, সরকারি কলেজ এগুলো হচ্ছে লুথা, আর হচ্ছে প্রাইভেট গুলাই ভালো। এই আর কি। আর প্রাইভেটে পড়তে অবশ্যই কি টাকা বেশি লাগবো, এটা কই আইলাম, ওটা তো প্রথম পার্টে চলে আইছি। ওটা তো বন্ধই হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ওটা কই গেল। আচ্ছা যেটা কই, আচ্ছা ওটা বের করি, দাঁড়াও। হ্যাঁ আছে। কই 10, এই যে। আচ্ছা, তো এই হচ্ছে অঙ্ক। এটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরেরটাতে যাইতে পারবো। পরেরটা হচ্ছে কত, উদাহরণ 7 করলাম, এবার উদাহরণ 8। উদাহরণ 8টাও সহজ আছে তুলনামূলক, কম্পারেটিভলি। কঠিন ম্যাথ তো কমই দিছে উদাহরণের মধ্যে, আসল বাস হচ্ছে ভিতরে অপেক্ষা করতেছে। এটা হচ্ছে 8 নাম্বার। 8-এ বলছে ইন্টিগ্রেশন অফ tan³ x dx। এটারে কি করা যায় বলো দেখি। এটাও কঠিন কিছু না, আগের টার্ম। এটা করা যেতে পারে tan x ইন্টু tan² x, কারণ আমরা হচ্ছে tan যেহেতু আছে না, আমরা যেহেতু tan ছিল, আমরা চেষ্টা করছি এখানে একটা sec² আনার জন্য। এখানে যদি এই tan² আমি একটু ভাঙে sec² এর ফরম্যাটে নিয়ে যাই, আমার কাছে কোনো একটা সুযোগ থাকতে পারে যে ওই sec² কে আমরা অপারেটরের ভিতরে ঢুকায় কিছু করতে পারতেছি নাকি এরকম। আলহামদুলিল্লাহ। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x, তাহলে tan²x, আচ্ছা এটা ভাঙাবো তাই না, তাহলে হচ্ছে সূত্র জেনে sec² x মাইনাস 1, sec² x মাইনাস 1 dx। আচ্ছা তোমাদের বাসা কোন দিকে সবার মোটামুটি, মানে কোন এলাকার আশেপাশে, কার কোথায়? সামিনের খিলগাঁও, সামিন রকিবের ওইদিকে, আর বাকি দুইটা বাসাবো, তো একই তো কাছাকাছি। আর ও সব ওইখানকার। বুঝতে পারলাম। বুঝতেছি না, এমনি অনলাইনে পড়ানো মুশকিল, এটা ম্যাথ দেখে আমি পড়াইতে পারতেছি, ফিজিক্স হলে পড়াইতে পারতাম না। ম্যাথ তো খালি লিখলে হয়, বুঝাইলেই হয় আধা মাদা, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে হাত নেড়ে নেড়ে দেখাইতে হয় যে কি হইতেছে না হইতেছে, তাছাড়া বুঝতে না। তো এটাতে হচ্ছে ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টিটা ইউজ করলাম, পুরো ফাংশনের উপরে যেহেতু ইয়া আছে আমাদের, কি বলে, ইন্টিগ্রেশনটা আছে, সেই কারণে হচ্ছে প্রত্যেক পদের উপরে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন ফালানো যায়। তাহলে প্রথম অংশটার ভিতরে আমরা চাইলে এই sec² x-টাকে আমরা যদি ভিতরে ঢুকায় দেই, তাহলে এই জিনিসটা দেখতে হয় যে এরকম sec² x অপারেটরের ভিতরে ঢুকলে হয়ে যাবে কি tan x। হুম, দেখো এমনিতে ম্যাথটা কিন্তু আহামরি খুব একটা বড় না, কিন্তু এই জায়গায় যদি আমি এখানে ধরাধরি শুরু করতাম, এখানে কিন্তু এই ম্যাথটা আরো কয়েক লাইন এখানে চলে আসতো। ওই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাভয়েড করতে যাচ্ছি। ব্যাপারটা এরকম না তুমি ইন্টিগ্রেশনের মধ্যে কয়টা অঙ্ক পারবা, সবটি অঙ্ক বইয়ের পারা লাগবে এটা কোনো কথা নাই। তুমি যে 70টা অঙ্ক পারতেছো, সেই 70টা অঙ্কর ভিতরেই, মানে 100টার মধ্যে যদি 70টা পারো, সেই 70টা অঙ্কই তুমি যাতে সবার আগে পারো সেটাকে ইনশিওর করতে হবে, সেই কারণে হচ্ছে এই টেকনিকগুলো ইউজ করা। আচ্ছা,
আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন এক্স, বলো, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা তখনে। বলো 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 বলো। ইন্টিগ্রেশন অফ টেন এক্স হচ্ছে ln sec x প্লাস সি। আচ্ছা, আর এইখানে আছে কি, এই যে প্রথম অংশটুকু, এটার ইন্টিগ্রেশন কি হবে? টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, আর এখানে থাকলো একটা মাইনাস, কি লিখতেছি, মাইনাস ln sec x প্লাস সি। এইখানে হচ্ছে তোমাদের বইয়ে খুব সম্ভবত এইভাবে অ্যান্সারটা দিছে, টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস এই মাইনাসটাকে হচ্ছে আর একটা মাইনাস নিয়ে আইসা এটারে কস বানায় ফেলছে, ভিতরের অংশটাকে ইনভার্স করে। এটা করলে করতে পারো, না করলে নাই, যেটা ইচ্ছা সেটাই। এটা হইলেও হবে, এটা হইলেও আনসার, দুইটা ঠিকই আছে, কোনো ভুল নাই। 8 বুঝছি, 8 ক্লিয়ার। আচ্ছা, 9 নাম্বারটা তো ভাল লাগতেছে না, দেখেই তো বিরক্ত লাগতেছে। আচ্ছা, 9 যাই আমরা। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1 tan x dx ইকুয়ালস, এখানে এখন হচ্ছে এটাকে আবার ওই যে, এখন ওই তো বললাম বেশিরভাগই হচ্ছে মুখস্থ টাইপের অবস্থা। দুই ভাবে করতে পারি, সেটা হইতেছে যে নিচের অংশটাকে হুবহু উপরে লেখার মাধ্যমে জিনিসটাকে সিম্পলিফাই করা, অথবা হচ্ছে এই ট্যানটাকে ভাঙায় সাইন কসে নিয়ে যাওয়া। কি মনে হইতেছে কোনটা বেশি প্রেফারেবল হবে তোমাদের কাছে? দুইটাই আলটিমেটলি ওই একই কাজই করছে, হ্যাঁ, ওই সাইন কসে ভাঙানোর পরেও আসলে ওই সিম্পলিফাই করছে ওরা, মানে লবটাকে, সরি হরটাকে লবে লেখার মাধ্যমে করা হয়। তো আমরা হচ্ছে নর্মালটাতেই যাই, মানে যেটা ভেরি অবভিয়াস আর কি, যে হরটাকে লবে লিখে সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে ধরো লিখলাম 1 প্লাস টেন এক্স, 1 প্লাস টেন এক্স। তাই ভালো কথা যে উপরে ছিল 1, আমি এখন তাহলে এক্সট্রা একটা টেন এক্স নিয়ে চলে আসছি, তাহলে এই টেন এক্সটারে সরাইতে হবে, তাই না? তাহলে টেন এক্সটাকে শুধুমাত্র মাইনাস টেন এক্স হিসেবে লিখে দিলে তো আমাদের মানে পার্থক্য হইলো না কিছু, কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন আমি ওখান থেকে তৈরি করতে পারবো না, কোশ্চেনে যা ছিল তাই পাওয়া যাবে আসলে। তাহলে আমরা আবারও 1 প্লাস টেন এক্স না লিখে এবার 1 মাইনাস টেন এক্স লিখি। দেখো, 1 মাইনাস টেন এক্স যদি লেখা হয়, তাহলে দেখো এবার এই প্লাস চিহ্ন দিয়ে মাঝখানে আমরা টেন এবং টেনটাকে কাটাকাটি করে দিতেছি, কিন্তু এইখানে 1 এবং 1 মিলে আবার 2 তৈরি করতেছে, এই দুইটাকে সরানোর জন্য আবার কি করতে হবে, হাফ দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে বাইরে একটা আধা রাখবো। হুম। আচ্ছা, তাহলে এবার দেখো ভাগ করাটা ইজিয়ার। এবার যদি আমরা ভাগ করতে যাই, প্রথম অংশটা তো 1 চলে আসে, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1 মাইনাস টেন এক্স, আচ্ছা এখানে একটা ডিএক্স হবে, 1 প্লাস টেন এক্স ডিএক্স। এটাকে কি করে বলো তো? এই সূত্রটা চেনার কথা, এই ফরম্যাটটা কি চিনি না? এইভাবে যদি থাকে এটাকে কিভাবে সিম্পলিফাই করে, পারো? আমার তো নিজেরই মনে নাই। আচ্ছা দেখি, প্রথম অংশটুকু আগে ইন্টিগ্রেট করে নিই। প্রথম অংশটুকু তো একটা আধা আসবে, মানে এক্স বাই টু আসবে, প্লাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস টেন এক্স, এটাকে চাইলে আমরা লিখতে পারি, দেখো তো, টেন পাই বাই টু। আচ্ছা তোমাদের তো ইয়া করাই নেই, টেন পাই বাই ফোর, ওই যে ত্রিকোণমিতির ভিতরে ছিল আর কি এই ক্যালকুলেশনগুলা। টেন পাই বাই ফোর নিয়ে আসা হয় ওয়ানের পরিবর্তে, এবং এইখানে নিয়ে আসা হয় 1 প্লাস টেন পাই বাই ফোর ইন্টু টেন পাই বাই ফোর, মানে 1045, দ্যাট ইজ 1 ইন্টু টেন এক্স ডিএক্স। তাহলে এই অংশটুকে সিম্পলিফাই করলে কি পাওয়া যায় বলো? পারি পারি পারি, সূত্রটা কি পারো? ইন্টিগ্রেশন অফ টেন পাই বাই ফোর মাইনাস এক্স, এটা কি পারতাম নাকি পারি না? লিখে দিব কি সূত্রটা? লিখে দিই, হ্যাঁ। সূত্রটা হইতেছে টেন এ প্লাস বি যদি থাকে, টেন এ প্লাস বি থাকলে সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি, 1 মাইনাস
tan a tan b। আর যদি মাইনাস থাকে তাহলে tan a মাইনাস b, তাহলে উপরে আবার মাইনাস আসে tan a মাইনাস tan b, নিচে আসে 1 প্লাস tan a ইন্টু tan b। as simple as that। তাহলে আমাদের নিচেরটার সাথে মিলে গেছে, নিচের অংশটার সাথে মিলে যায়, সেই কারণে আমরা π/4 মাইনাস এক্স লিখতেছি। একটা কোণ হচ্ছে a এখানে π/4 আর b হচ্ছে এখানে x, তাহলে সেই হিসাবে এটা এখন আসে dx। এবারও ওই যে ওই কাহিনী, নর্মাল ইন্টিগ্রেশন যা থাকে তাই করে দিব, এক্স এর সহগ যেটা এক্সট্রা আমাদের কাছে দেওয়া আছে -1 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে একটা x/2। ওই যে -1 একটা সামনে আসবে সেখানে আগেই মাইনাস দিয়ে দিলাম। tan এর ডিফারেন্সিয়েশন, সরি tan এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x, তাই না? তাহলে ln sec x, এখন x এর ভিতরে আবার π/4 মাইনাস এক্স প্লাস সি। দেখো তো বুঝছি নাকি? হ্যালো, কারো কথাই শুনি না, কিছু বলতেছো কেউ? সামিন আনমিউট করে কিন্তু আর কথা আসে না ঠিক মতো। ভাই আপু তারপরে নাই বলছো নাকি সেটাই তো শুনলাম না। রাকিব, রকিব ভাই, ফাইয়াজ, আনাফ আসো? বুঝছি। এ রকিব তুই বেটা বল। হ্যাঁ, ভেরি গুড। হ, তোমার কথা শোনা যায় না, সামিনের কথা খুব মানে ল্যাগ করে আর কি, অর্ধেক আসে অর্ধেক আসে না এরকম। আর বেশি ছোট কথা বললে ওটা আসেই না, মনে করে তুমি হুদাই কোনো কথাই কও না, মনে হয় আশেপাশে হয়তো কোনো আওয়াজ হয়েছে। আচ্ছা, তো এই জিনিসটার অ্যান্সার দেখবা তোমার বইয়ের সাথে মেলে নাই, কারণ ওরা হচ্ছে এই অ্যাপ্রোচে করে নাই। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাহলে মানে ব্যাপারটা কি হইলো যে বইয়ের সাথে উত্তর মিললো না, তাহলে কি আমার এটা কেটে দিবে? এখন যদি খাতা খুব সস্তা টিচারের কাছে পড়ে তাহলে আসলেই কেটে দিবে, কিছু করার নাই, কারণ এটা হুবহু বইয়ের ম্যাথ, যদি সে বইয়ের মতন হুবহু অ্যান্সার দেখতে না পায় তাহলে কেটে দিবে। কিন্তু ওই আশায় আমাদের থাকলে হবে না যে বোর্ডে আমাদের কাটলো নাকি না কাটলো, কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে অ্যাডমিশনে পারফর্ম করা। অ্যাডমিশনে তোমার এটাতে কাটবে না, তার কারণ হইতেছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমার যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় বা এই যে অনির্দিষ্ট যোগজ হয় তাহলে তোমার অ্যান্সার ভ্যারি করতে পারে। যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই তোমার সূত্র তুমি দেখবা, যে বলছিলাম না তোমাদেরকে সেক আর কোসেকের জন্য দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে, আরো দুইটা সূত্র আছে, ওই দুটো তো আমি দেখাইনি, ওই দুইটা সূত্র দেখছো তো? মানে ইনডিফিনিট ইন্টিগ্রাল হইলে দুইটা রেজাল্টের চেহারা ভিন্ন হইতে পারে, কিন্তু যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয় তখন তো আমরা এর ভিতরে আবার মান বসানো শুরু করি, তাই না? তখন দেখা যাবে যে মান বসাইলে তাদের মানটা আবার সেমই আসতেছে, দুইটা ডিফারেন্ট অ্যান্সারের জন্য অ্যান্সার সেম আসতে পারে। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, তাইলে মনে থাকবে। সরি, ওকে, ফিরে গেল 9। বইয়ে এমনিতেই উদাহরণ 9 দুইটা সলভ আছে, আমি তো আরো আরো একটা করলাম আর কি। আচ্ছা, তারপরে আর একটা দিছে 10-এ, তারপরে অনুশীলনীতে যাচ্ছি আমরা। উদাহরণ 10। উদাহরণ 10-এর মধ্যে বলছে, সহজভাবে লিখি, ওরা থিটা দিয়ে লিখছে হুদাই, ডিএক্স দিয়ে লিখি। ডিএক্স ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3 cos স্কোয়ার এক্স। কি করবো এটাকে? এইটার ক্ষেত্রে হচ্ছে একটা কথা এখানে দেখে রাখো, হচ্ছে মাঝে মাঝে যদি তোমার ফাংশনটা সাইন কসে থাকে, মাঝে মাঝে এই যে ইম্পর্টেন্ট নোটগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পারলে লিখে রাখতে পারলে আরো ভালো, যে মাঝে মাঝে তোমার ফাংশন সাইন কসের ফরম্যাটে থাকবে। হ্যাঁ, সাইন কসের ফরম্যাটে থাকলে যে উপরে দেখা যাবে সাইন, নিচে দেখা যাবে সাইন, তখন একটা জিনিস ট্রাই করে দেখবা যে কস দিয়ে ভাগ করে লব, মানে সরি, কস দিয়ে লবে হরে ভাগ করে কিংবা কস স্কোয়ার দিয়ে লবে হরে ভাগ করে জিনিসটাকে সিম্পলিফাই করা যাচ্ছে কিনা। যেমন এইটার ক্ষেত্রে দেখো, আমি যদি কস দিয়ে লবে হরে ভাগ করি আমার জিনিসটা তুলনামূলক সহজ হয়ে আসে। কেমন? লবে হরে কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করা হয় তাহলে উপরে আসে হচ্ছে একটা সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার থিটা কেন লিখতেছি, সেক স্কোয়ার এক্স ডিএক্স, নিচে আসে সেক স্কোয়ার এক্স প্লাস 3, তাই না? আচ্ছা, তাহলে কি লাভ হলো আমাদের?
লাভ একটা হয়েছে, সেটা হচ্ছে আমরা এই sec স্কোয়ার এক্সটাকে চাইলে tan এর ফরম্যাটে নিয়ে যেতে পারি। যদি এটা tan এর ফরম্যাটে চলে আসে তাহলে কিন্তু এই sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করে আবার tan এ নিয়ে যেতে পারবো আমরা। এরকম sec স্কোয়ার এক্স কে আমরা লিখি 1 প্লাস tan স্কোয়ার এক্স, তাহলে 1 আর 3 যোগ করলে 4 আর একটা tan স্কোয়ার এক্স। sec স্কোয়ার এক্স কে d এর ভিতরে ঢুকাই দিলাম, তাহলে হয়ে গেল tan x। এখন দেখো তো এটা কিসের মতন দেখতে হয়েছে তোমার, ইন্টিগ্রেশন অফ d tan x 2 স্কোয়ার প্লাস tan x হোল স্কোয়ার। দেখো তো কার মতন হয়েছে, ওই যে ইন্টিগ্রেশন অফ dy ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার, ওইটার মতো না, একদম শুরুতে যে সূত্রটা শিখছিলাম। এখন অপারেটরটা এখানে আগে ছিল x, এখানে হয়ে গেছে এখন কত tan, তাই না? x এর পরিবর্তে tan হয়ে আছে খালি, আর কোনো কিন্তু চেঞ্জ নাই, সব সেম। a এর পরিবর্তে 2 দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা কি ছিল 1 বাই a, তাহলে 1 বাই 2 tan ইনভার্স অফ x বাই a, এখানে x হিসেবে কে আছে tan x ডিভাইডেড বাই a, x বাই a মানে 2 প্লাস c। পারলে এটার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। দেখো তো বুঝতে পারলাম নাকি? আচ্ছা, ভেরি গুড। এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের উদাহরণের অংশটা মোটামুটি কমপ্লিট, কিন্তু যেটা বললাম প্রত্যেকটা অঙ্ক তোমাদের নিজেদেরকে করতে হবে, আমি যেগুলো করাই দিতেছি ওগুলাও তোমাদেরকে প্রত্যেকটাই করতে হবে। আজকে কি বার? আজকে তো মঙ্গলবার, তাই না? তোমরা তো একটা গ্যাপ পাবা আর কি, তো এই গ্যাপের মধ্যে হচ্ছে যতখানি পারো প্র্যাকটিস করে রাখো, নাহলে বিপজ্জনক তো অবস্থা তৈরি হবে। আচ্ছা, আমরা অনুশীলনীতে ঝাঁপ দিই। অনুশীলনীতে আহামরি গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক নাই, তারপরে এখানে দাগানো নাই ইম্পর্টেন্ট অঙ্কগুলা। আচ্ছা, তোমাদের কিছু অঙ্ক করাইছিলাম, সেগুলোর মধ্যে থেকে দেখি তোমাদের মনে আছে নাকি। আমি কোশ্চেন তুলতেছি, এটা আমি করাইছিলাম, হ্যাঁ প্রথম দিনই করাইছি এই টাইপের একটা, তো বলতে হবে কিভাবে করব। একজন বলো, আমি লিখি। ইন্টিগ্রেশন করে ডিএক্স এর ভিতরে নিব এক্স স্কোয়ার কে, তাহলে কি হয় ইন্টিগ্রেট করলে, এক্স, তুমি এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাতে যাচ্ছ, পাওয়ার থেকে কি ওকে বের করা যাবে? এক্স কে ইন্টিগ্রেট করে ঢুকাবো, একটা এক্সট্রা হাফ আসবে, তার কারণ হচ্ছে আহ, একটা এক্সট্রা হাফ রাখলাম, তারপরে এক্স রেজ টু পাওয়ার ই রেজ টু পাওয়ার এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার। কারণ হচ্ছে এই এক্স স্কোয়ারকে আমরা যদি এমনিতে নর্মাল নর্মাল হিসাব যদি আমরা এক্স কে ইন্টিগ্রেট করে ঢুকাই, তাহলে ওই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসে, 2টাকে বাইরে লিখছি। অথবা অন্যভাবে বলতে পারি যে আমরা ফাংশনটাকে এক্স স্কোয়ার হিসেবে বানাইলাম, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 2x। তো একটা এক্স তো আমার কাছে ছিলই, তাহলে এবার 2 এলো থেকে, ওই 2টাকে যদি এক্সট্রা আসছে সেটাকে সরানোর জন্য আমি হাফ দিছি, দুইভাবে বলা যায় সহজ হিসাব। এক্স কে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাইছি, এক্স স্কোয়ার বাই 2 আসছে, 2টাকে একটু বাইর করে লিখছি। এবার এটা কিসের মতন চেহারা হয়েছে, ওয়াই এর সাপেক্ষে যদি বলি তাহলে কিভাবে বলবো, ই টু দি পাওয়ার ওয়াই, তারপর হ্যাঁ ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর তো ইন্টিগ্রেশন করা ডিফারেন্সিয়েশন করা হ্যাঁ তো কিছুই হয় না, তাই না? তাহলে যা ছিল তাই, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। বুঝলাম? ঠিক আছে, অনুরূপ একটা অঙ্ক আমরা হচ্ছে এবার করি, ই টু দি পাওয়ার এক্স tan ই টু দি পাওয়ার এক্স sec ই টু দি পাওয়ার এক্স dx। কি করব, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা অপারেটর ধরি তাহলে আমাদের এখানে আসে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করে, তার মানে ভিতরে ঢুকাইতে হবে, তাই না? যেহেতু ওকে অপারেটর বানাইতে চাচ্ছি, তাহলে ওটাকে ইন্টিগ্রেট করলে যা ছিল তাই থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সই হইলো। তাহলে হইলো আমাদের কি এটা tan x sec x dx এরকম, অথবা tan y sec y dy। তাহলে sec y tan y এর ইন্টিগ্রেশন কি, sec y, শুধু sec y। হ্যাঁ,
তাহলে sec y মানে হচ্ছে sec e টু দি পাওয়ার x প্লাস c। শেষ। আচ্ছা, শেষ কাহিনী মোটামুটি আমাদের। তারপরে হচ্ছে আমরা আরেকটু ভিতরে যাই, 4-এর 1 করি। ইন্টিগ্রেশন অফ বলে দিছি তোমাকে sin স্কোয়ার এক্স cos x dx। কি করব? বলো বলো বলো, পারবা পারবা। এখান থেকে আমরা cos x টাকে ভিতরে ঢুকাইতে পারি। cos x এর ইন্টিগ্রেশন ডিরেক্ট sin x, তাহলে sin স্কোয়ার এক্স ডি sin x হয়ে গেল। তাহলে তারপরে কি করবো? এটা এটা হয়ে গেছে কি এখন ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার dy। তাহলে কি হয় এটা? y কিউব বাই 3, তাহলে হবে sin কিউব x ডিভাইডেড বাই 3 প্লাস। শেষ। দেখছো? এখন দেখো এগুলা কিন্তু আমরা এতবার প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু এখন এটাকে সুইফটলি করে ফেলতেছি, 2 লাইনে করা হয়ে যাইতেছে। ব্যাপারটা এরকম না যে আমাদের কিন্তু চিন্তা করে তারপরে এই কাজটা করতে হইতেছে, কিন্তু চিন্তা করতে যেই সময় লাগতেছে লিখতে কিন্তু তার থেকে বেশি সময় লাগবে, হ্যাঁ, যদি তুমি ওই যে জেড ধরে ধরে করতে চাও। তো সেই কারণেই হচ্ছে আমরা এই প্রসিডিউর গুলো ফলো করার ট্রাই করি। আচ্ছা, আর একটা দেখি, ওর সাথে আর একটা আছে। আচ্ছা, এটাই দেখি। ও না, এটা তো দরকার নেই। এটা দেখো, বিতেই আছে একটা নগদে 1 প্লাস কজ এক্স। আরে এগুলো তো অ্যান্সার আমি নিজেও জানি না, কোশ্চেন দেখে দেখে করতেছি। ডিএক্স আটকায় গেলে হেল্প করো। কি করবো কও? একই কাহিনী, সাইনটারে ভিতরে ঢুকাবো, কিন্তু সাইনটা ভিতরে ঢুকানোর কি যথেষ্ট? একটা মাইনাস আসবে, ঠিক আছে, একটা মাইনাস সামনে দিয়ে দিব। তাহলে কি করা যায় বলো তো? কারণ আমাদের তো একটা 1 প্লাস কজ এক্স এর ফাংশন আছে, মেইন ফাংশনটা 1 প্লাস হিসেবে আছে। তাহলে এখন আমরা ওই আইডিয়াটাতে না যে অন্য একটা আইডিয়াতে যাবো। ওই যে বললাম যে দুই ভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। কই গেল এটা? এই যে দুই ভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, শোনো শোনো শোনো, আমি বলি। তুমি বুঝছো, এটা আমি বুঝে গেছি। আমরা দুইভাবে চিন্তা করতে পারি বলছিলাম, যে এক্স কে আমরা চাইলে ইন্টিগ্রেট করে ঢুকাবো, তারপরে বলবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওই নিচের দুইটাকে আমরা হচ্ছে সাইড করে লিখছি, এটা বলি আমরা। এটা একটা উপায়। অথবা আমরা বলতে পারি যে এখানে যেহেতু আমার মেইন ফাংশনের ভ্যারিয়েবল হিসেবে এক্স স্কোয়ার আছে, সেই কারণে আমি এক্স স্কোয়ার ধরছি। এক্স স্কোয়ার ধরার পরে দেখছি এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, কিন্তু আমার এখানে এক্সট্রা শুধু একটা এক্স ছিল, কিন্তু আমি নিতেছি 2x। তাহলে ওই দুইটাকে সরানোর জন্য আমরা হাফ নিয়ে আসতেছি, তাই তো? এটা একটা উপায়। আর তুমি যেটা এইমাত্র বলতে নিলা সেইটা হচ্ছে এরকম, যে আমরা এখন মেইন আমাদের ভ্যারিয়েবল যেটা, সেটা হচ্ছে 1 প্লাস কজ এক্স। আমরা ডিরেক্ট প্রথমত চেষ্টা করব এটাকে কি বলে অপারেটর হিসেবে বসায় দেওয়ার জন্য। দেখি কি হয়। 1 প্লাস কজ এক্স হোল রেজ টু পাওয়ার 3 ডি 1 প্লাস কজ এক্স। এখন দেখি 1 প্লাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়। এই 1 প্লাস কজ 1 তো বাদ, তাহলে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। আমার তো সাইন এক্স আগে থেকেই আছে, তাই তো মাইনাস সাইন এক্স আমার এক্সট্রা আনার দরকার নেই, শুধু একটা কি আনতে হবে? মাইনাস আনতে হবে। মাইনাস। বুঝছি। সামিন রকিব দুজনই বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে ওই তো আমাদের এখন হয়ে গেল কি ওয়াই কিউব ডিওয়াই। ওয়াই কিউব ডিওয়াই থাকলে আমরা কি করি? মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 1 প্লাস কজ এক্স হোল রেজ টু পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। শেষ। এটার অ্যান্সার দ্বারা দেখি তো আপনি বের করছেন কি? 4-এর 2। 4-এর 2, 4-এর 2। হ্যাঁ, এমনি করছি। মানে অ্যান্সার এটাই আসছে, কিন্তু ওই যে বললাম যে দেখো এই লাইনটা কিন্তু আমরা 2 লাইনে করে ফেলছি। এটা কিন্তু 2 লাইনের ম্যাথ না এমনিতে, হ্যাঁ। এটাই হচ্ছে কাহিনী। না ধরে করবা, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, বলো। বুঝি নাই এটা। কোন ভাবে? তোমার কথা কেটে আসতেছে। তোমরা কি ওর কথা স্পষ্ট শুনতে পাও, সামিন? হ্যাঁ রকিব, বলো, মিউট করছো তো।
হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। এটাই তো, ও তো হ্যালো, হ্যালোটা খালি শোনা গেল, আর কিছু শুনতে পাচ্ছি না তো। হুম। হ্যাঁ। ও, বুঝছি বুঝছি বুঝছি। বুঝতে পারছি, ওই যে তখন ওই যে বুঝতে পারছি, তখন হচ্ছে চেহারাটা হচ্ছে এরকম হইতেছে যে 1 + y হোল কিউব, তারপরে dy, তাই তো? এটা করতে চাচ্ছ? তারপরে ওই যে 1 দিয়ে ভাগা, হ্যাঁ, একই কথা। ওভাবে করলে হবে। পুরোপুরিভাবে অপারেটর চেঞ্জ করে দিয়ে তারপরে করছি আমি। তুমি চাইলে আংশিক অপারেটর চেঞ্জ করার মাধ্যমেও করতে পারো। শুধু সাইন এক্সটাকে ভিতরে ঢুকাও, সামনে একটা মাইনাস লাগবে, ওই মাইনাস আসবে, ওটা তো বোঝা কথা, ওটা তো না হিসাব করলেও হয়। হ্যাঁ, কিন্তু তুমি শুধুমাত্র ওয়াই কে ঢুকায়ও কাজটাকে করতে পারবা। ঠিক আছে? কিন্তু যে 100% আর কি, এই অ্যাকুরেট করার জন্য, কাজটাকে অ্যাকুরেট করার জন্য আমরা এভাবে করছি। বুঝতে পারলাম? ওটা করলেও হবে। যদি তোমার মাথায় সেই বুদ্ধিটা থাকে তাহলে করবা। তোমার অ্যান্সার তো সেমই আসতেছে, তাই না? দুইটাতে তো লজিক ঠিকই আছে, দুইটাতেই লজিক যদি ঠিক থাকে তোমার অ্যান্সারে মার্ক দিতে টিচার বাধ্য। তোমার এইচএসসি তে দিক না দিক ওই আশা থাকবে না যে এইচএসসি তে আমার মার্কস দিল কি দিল না, ওই আশা যদি থাকো তাহলে সারা জীবন লেখাপড়া করে মজা পাবা না। নিজের শান্তি মতো, নিজের মনে হচ্ছে যেটা নিজের সঠিক সেভাবে ম্যাথ করবা, তাহলে দেখবা যে শান্তি পাইতেছো। এই যে এই ফ্লেক্সিবিলিটিটার কথা যে বলতেছি, যে আমরা চাইলে কিন্তু এই ম্যাথটাকে দুই ভাবে চিন্তা করতেছি, এখন তুমি আরো একভাবে চিন্তা করায় দেখাইলা, এই ফ্লেক্সিবিলিটিটা তুমি ইঞ্জিনিয়ারিং পাবা না। তো সেই কারণেই বলতেছি যে এই মাইন্ডসেট নিয়ে যারা বড় হয়, যে আমরা হচ্ছে অনেকভাবে ম্যাথগুলো করতে পারবো, হচ্ছে শুধুমাত্র বুঝলেই হলো, আমরা যদি লজিক ঠিক মতো দেই তাইলেই হবে, ওই ওই সুযোগই নেই এই জায়গায়। সব মুখস্থ। শুধু শুধু তুমি যদি ওই জিনিসের থিওরি বুঝতে যাও, তোমার দিন রাত মাস শতাব্দী পার হয়ে যাবে, কিন্তু থিওরি ঠিক মতো বোঝা হবে না। এক এক ম্যাথের জন্য এক এক থিওরি। থেকে ভালো সব ম্যাথ মুখস্থ করে ফেলানো। ইঞ্জিনিয়ারিং লাইফে, আমরা যে লাইফ আর কি লিড করতেছি এখন, বুঝতে গেলেই ঝামেলা, ডিরেক্ট মুখস্থ। এই জন্য হচ্ছে ফ্রাস্ট্রেশনটা বেশি কাজ করে। যাই হোক, কই ছিলাম আমরা? 4-2 করছি, 4-2 এর পরে, 4-2 এর পরে এটা দেখি, এটা সুন্দর, 4-এর F একটা আছে। এটারে কি করব? কারে ঢুকাবো? কার ইন্টিগ্রেশনটা, মানে কার ডিফারেন্সিয়েশন উপস্থিত, এটা আগে একটু বোঝা ট্রাই করো তো। কার ডিফারেন্সিয়েশন উপস্থিত? হ্যালো? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন উপস্থিত। দেখো তো ট্যান ইনভার্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন উপস্থিত কিনা। দুইটাই উপস্থিত। এখন দুই স্টেপে আছে, একটা হচ্ছে ট্যান, মানে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেট করলে এক্স কিউব হয়, আবার এক্স কিউবকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাচ্ছে। কয়টা স্টেপে করবো এটা নিজেই তো বুঝতেছি না। আচ্ছা, আগে এক্স স্কোয়ারটাকে ভিতরে ঢুকাই, হ্যাঁ। এক্স স্কোয়ার ভিতরে ঢুকলে হবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, তাহলে একটা 3 বাইরে আসবে। ট্যান ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 + এক্স কিউব, এখানে হবে একটা হোল স্কোয়ার, এখানে হবে একটা ডি এক্স কিউব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখনো তো কাজ শেষ হয় নাই, তাই না? এখন আমার পুরো ফাংশনটা ঠিক আছে, কিন্তু দেখো কেমনে বুঝাই, যে এটাকে যদি একটু অন্যভাবে লিখে দেখি আর কি, যে এটা আসলে এখন এই উপায় আছে, tan ইনভার্স অফ ওয়াই 1 + y² dy, তাই না? এরকম থাকলে আমরা কি করি? যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে ভিতরে ঢুকাই, তাই না? তাহলে মানে তাকে ভিতরে, মানে সে ভিতরে ঢুকে আর কি, কিন্তু ডিফারেন্সিয়েটেড অবস্থায় যে আছে তাকে ইন্টিগ্রেট করে ঢুকে, তাহলে 1 + 1/y² যে অংশটা আছে, এই হরের অংশটাকে আমরা ভিতরে ঢুকালে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, যে tan ইনভার্স অফ ওয়াই ডি tan ইনভার্স অফ ওয়াই, এমনি লেখা যায়, তাই না? বুঝতে পারছি?
এটা কি বুঝি? এটাকে ইন্টিগ্রেট করে ঢুকাই দিছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যার সাপেক্ষে ফাংশন তার সাপেক্ষে অপারেটর চলে আসছে। কিন্তু আমি যেই জিনিসটার আদলে এটাকে লিখলাম সেইখানে তো আসলে ওয়াই ছিল না, কি ছিল? এক্স কিউব। তাহলে আমরা আসলে কি লিখবো এইখানে? এইটার জন্য কি লিখবো? এই লাইনে কি লিখবো? 1/3 যা ছিল তাই, তারপরে tan ইনভার্স এক্স কিউব ডি tan ইনভার্স এক্স কিউব, তাই তো? শেষ। তাহলে এবার এটার ইয়া কি হয় জানি, এটার ইন্টিগ্রেশন কি এবার? এটা হচ্ছে ওই যে, ও, এটা তো আবার চলে আসছে এরকম উপায়ে, জেড ডি জেড এরকম ফরম্যাটে। তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে যে জিনিসটা আছে তার উপরে আগে স্কোয়ার, tan ইনভার্স অফ এক্স কিউব, এটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপরে 1/3 যেটা ছিল সেটা, তারপরে একটা প্লাস সি। এখন তো বুঝলাম নাকি? প্রথমবারে আমরা হচ্ছে এক্স স্কোয়ারটাকে সরায় ভিতরে নিয়ে গেছি, তারপরে আমার ফাংশনটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আসছে, কারণ এই টাইপের এই ম্যাথটা করাই নাই, স্পেশালি এই ম্যাথটা আমি করাই নাই দেখে হচ্ছে চিন্তা অসুবিধা হইতে পারে। এই ফরম্যাটে চলে আসছে এটা। এখন এখন এইটাকে আবার ধরা যাইতে পারে, এটাকে আবার আমরা কি বলে অপারেটর চেঞ্জ করতে পারি কিভাবে? হচ্ছে ওই 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ইন্টিগ্রেট করে ভিতরে ট্যান ইনভার্স অফ ওয়াই হিসেবে বসাই দিছি, তারপরে এটা হয়ে গেছে জেড ডি জেড এই চেহারা। তাহলে ওটাকে আমরা জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি করি। আচ্ছা, কিন্তু এখানে যে ওয়াই ধরছিলাম সেই ওয়াইটা ছিল আসলে এক্স কিউব, তাই না? তো সেই এক্স কিউবের পরিবর্তে আমরা হচ্ছে যেহেতু পাইছি যে ট্যান ইনভার্স অফ ওয়াই ডি ট্যান ইনভার্স অফ ওয়াই পাই, তাই ট্যান ইনভার্স অফ এক্স কিউব ডি ট্যান ইনভার্স অফ এক্স কিউব এটাকে ইন্টিগ্রেট করলে হবে, তার মানে ওই যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। মনে থাকবে? দেখছো এইখানে কিন্তু আমাকে দুইবার ধরা লাগতো। আমরা নর্মালি এতক্ষণ ধরে অঙ্ক করছিলাম 2 লাইনে হইতেছিল, এইখানে পার্থক্যটা কি হলো? এত কঠিন একটা অঙ্কের ভিতরে শুধু আমরা একটা লাইন বাড়ছে। বুঝছি তাইলে যে কিভাবে ধরতে হবে, এই জিনিসটা শিখলে আমার কত উপকার আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বললাম এটাকে কোন ফর্মে আছে ওই স্ট্যান্ডার্ড চেহারাটা আর কি চিনতে হবে আর কি। এই ম্যাথও আছে, এই ম্যাথও করতে দেয় পরীক্ষায়, শুধুমাত্র এইটুকু 2 মার্কসের জন্য দেয়। 2 মার্কসের জন্য দিলে তখন এটাকে এইভাবে লিখে তারপরে হচ্ছে ট্যান ইনভার্স অফ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি লিখতে হয়। তো তো ওয়াই এর পরিবর্তে আমরা এখন কি পাইছি? এক্স কিউব না? ওই যে এক্স কিউব। বুঝতে পারলাম? দুইবার ধরা লাগছে আর কি এখানে, দুইবার অপারেটর চেঞ্জ। বইয়েই দেখো এটা কত মানে দুইটা স্টেপে করছে, কত বিশাল করে। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে পরে আরো একটা অঙ্ক আমরা বুঝতে পারবো। এটা দেখা যাইতেছে কয় নম্বরে? 5-এর 1-এ আছে। কি করা যায় এটারে বলো? বলো বলো বলো, কারে কই ঢুকাবো বলো? রকিবকে কিছু বলতেছো? তোমার কথা আর আসতেছে না। আচ্ছা, ln x এর ডিফারেন্সিয়েশন উপস্থিত হচ্ছে 1/x হিসাবে আছে, এই যে 1/x। এটারে চাইলে আমরা ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে সেটা চেহারা কিরকম হবে তখন? ওই অংশটা খালি ঢুকাই দিয়ে দেখি কি হয়। ln x হোল কিউব ডি ln x, তাই না? তাহলে ওই যে এটা কিন্তু এখন সহজ উপায় চলে আসছে, যে ওই যে অন্য y দিয়ে যদি চিন্তা করো, তাহলে 1+y হোল কিউব, শুধুমাত্র এখানে y হিসেবে লিখছি, এটাকে তুমি 1+y লিখতে পারো বা 1+ln x লিখতে পারো। ওইটা লিখলেও কিন্তু একই জিনিসই হবে, কারণ ওই যে 1 তে ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়, ওটা বাদ চলে যাবে, শুধু ln x ই ওইটার উপরেই শুধুমাত্র ইন্টিগ্রেশনটা বসবে, তাই না? সরি, অপারেটরটা কাজ করবে। তাহলে এখন এইটার জন্য আমরা কি করে থাকি? এটার জন্য হচ্ছে চিন্তা করব ওইভাবে একটু অপারেটরটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য দেখতে ভালো হবে।
ডি 1 + ln x, ln x বসালেও যা 1 + ln x বসালেও তাই। এই ইয়াটা কিন্তু আমরা পাইছিলাম ওই যে আমরা এখানে ধরছিলাম ডি cos x ধরলেও যেটা হয় 1 + cos x ধরলেও কিন্তু ওই জিনিসই হয়, ঠিক আছে? কিন্তু এইটা ধরে করা সম্ভব, এটা ধরে করলেও কোনো ভুল নাই, কিন্তু এইটা ধরে করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হুম, কারণ হচ্ছে এমনিতেই আমরা হচ্ছে কিছু শর্টকাট ফলো করতেছি, হ্যাঁ, এমনিতে এগুলো ট্র্যাডিশনাল নিয়ম না, তার উপরে যদি আমি এর ভিতরে একটু হালকা শর্টকাট ইউজ করি, কারণ আমি তো বুঝতেছি যে এই জিনিস আর এই জিনিস সমান, এই জিনিস যদি আমি বুঝতে পারি আমার এই 1+ লিখতে তো কষ্ট নেই, টিচার তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি জিনিসটারে ভালো বুঝি। হুম, তাহলে একটা কাজ করলাম, তাহলে এখন এটা কি হলো y⁻³ তাহলে কি হবে +1 যোগ হবে, তার মানে এটা হয়ে যাবে 1 + ln x -2 ডিভাইডেড বাই -2 প্লাস সি। বলো ঠিক কি না? আচ্ছা, তাহলে বুঝছি যে 1 + cos x কেন ধরছিলাম ওই সময়। দুইটাই ঠিক, cos x ধরলেও হবে, শুধু ln x ধরলেও হয়, কিন্তু আমার ম্যাথটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেখানোর জন্য আমি হচ্ছে এইটাকে 1 + cos x ধরছিলাম, এইখানে 1 + ln x ধরতেছি। দুইটাই সঠিক, আবারও বলতেছি দুইটাই সঠিক, যেটা ইচ্ছা সেটা ধরবা। হুম, আচ্ছা, এবার হচ্ছে এই ম্যাথটা করানো হয় নাই তোমাদেরকে, এই টাইপের একটা ম্যাথ যে লগ থাকলে কি হয়, ln থাকলে তো আমরা করলাম বহুত কিছু, লগ থাকলে কি হবে, লগ যদি 10 বেজ হয় আর কি, x² ডিভাইডেড বাই x লিখছে dx। প্রথম কাজ হইতেছে বোঝাই দিতেছে একটা 1/x আছে, সাথে লগ টগ আছে এই জায়গায় আগের মতন, আগে এই 1/x টারে ভিতরে ঢোকাও আগে, তাই না? 1/x টারে সরাও, ডি ln x বানাও, তাহলে আমাদের ফাংশন এখন ln x এর সাপেক্ষে বানাইতে হবে। তো আমাদের এখানে আছে 10 বেজ, তাহলে এটারে সরাবো কেমনে, আমরা একটা প্রপার্টি জানি নাকি দেখো তো, ln ab যদি থাকে, আর যদি থাকে ln বা সরি ln না তো log bc, তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি log a ইন্টু সি, এই প্রপার্টি জানি। তাহলে এই বুদ্ধি কাজে লাগাই, এখন আমরা এখান থেকে 10টাকে সরায় এই ln আনার চেষ্টা করব। 10 থাকুক সমস্যা নাই, ln আনা যায় নাকি সেটা দেখব। তাহলে 10 দিলাম, x দিলাম, ওয়েট, মানে এটা তো আনতে হবে তাই তো? আচ্ছা, কিভাবে, এখানে ই দিলাম, এখানে x দিলাম, হ্যাঁ এবার হয়েছে, এখানে লগ দিলাম, এখানে 10 দিলাম, আর এখানে ই দিলাম, হ্যাঁ এবার হয়েছে, ব্যাপারটা হয়েছে দেখ। কই, এই যে 10 আর x, এই যে x আর 10, আরে এটা এইভাবে থাকলেও যায়, এইভাবে থাকলেও তাই, ওই ই আর এই ই কাটাকাটি চলে যাবে তো, তাহলে ওই x আর 10 থাকবে, বুঝছি? গুণই তো, সামনে পিছে এ বি আর বিসি, এ বি আর বি এ একই তো কথা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, এখন এই যে এটার আবার কি স্মার্ট ফর্ম হচ্ছে এটার ln x, আর এটার চেহারা কি হবে log 10 বেস ই। আচ্ছা, log 10 বেস ই না লিখে এটাকে যদি আমি উল্টায় লিখি, তাহলে দেখো তো এটাকে লেখা যায় নাকি ln x ডিভাইডেড বাই ln 10, বুঝছি? এটাকে যদি আমরা 1/log দিয়ে লিখি, তাহলে এটার এই বেজ আর এই কি জানি বলে, এটার নামই ভুলে গেছি আমি, এই বেজ আর এই জিনিসটা উল্টা যায় আর কি, তখন log e বেস 10 হয়ে যায়, বুঝতে পারলাম? যদি 1/, দিয়ে লিখি সেই কারণে তখন এটা ln 10 হয়ে যাবে, তাহলে ডিরেক্ট এটা হবে ln x ডিভাইডেড বাই ln 10। ln 10 তো তোমার কি এটার নাম কি বলে, ধ্রুবক, তো এটা বাদ, ধ্রুবকটারে বাইর করে নিয়ে আসো, ln 10 ইন্টিগ্রেশন অফ ln x d ln x, তাহলে y dy হয়ে গেছে, তাহলে এর থেকে সহজ আর কি হতে পারে, 1/ln 10 ln x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, বুঝতে পারলাম? আচ্ছা, এটা মনে রেখো, হ্যাঁ, মানে মনে রাখা বলতে এই যে এই ফরম্যাটটা থাকলে 10x থাকলে ln x ln 10 ডিরেক্ট বসাই দিবা। আচ্ছা, 5 গেল, 5-এ আর কিছু নাই, 6-এর মধ্যে এটা সহজ, 6টা সব থেকে ইম্পর্টেন্ট, 6-এর 2টা করি আমরা, 6-এর 2টা করব।
6-1 ইন্টিগ্রেশন অফ, আবারও কইতেছি এগুলো কিন্তু সবগুলো পারতে হইব, তোমাদের সব নিজেরা করতে হবে। হ্যাঁ, আমি করে দিতেছি, দেখে খুব মজা লাগতেছে, হইতে পারে যে হয়তো হয়ে যাইতেছে খুব সহজ, মানে নিজে করতে গেলে বোঝা যাবে আসলে কাহিনী কি। কারণ আমি যে নিজে করতেছি আমি নিজে বুঝতেছি যে আমার অ্যান্সার হইতেছে না কি হইতেছে না ঠিক নেই। আচ্ছা, এইখানে এইটার জন্য আমাদের ওই যে এটা তো বুঝতেইছো কি হবে বলো, কারে ইন্টিগ্রেট করব, যার ডিফারেন্সিয়েশন উপস্থিত, ডিফারেন্সিয়েটেড ফর্মে যে আছে তাকে ইন্টিগ্রেট করা লাগবে, তাই না? তাহলে ভিতরে ঢুকবে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, না না ওইটা তো ই এর সাথে আছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে অপারেটর ধরবো আর কি। হ্যাঁ, tan ইনভার্স এক্স কে অপারেটর হিসেবে বসায় দিতে পারবো আমরা, কারণ 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স অফ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এমনে আছে, কি হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। শেষ, বলো। বুঝিনি আবার। কথা অনেক কেটে কেটে আসে, বলো আবার বলো। হ্যাঁ, নাম্বার দিবে তো, নাম্বার কাটবে না বইয়ের কিছু কিছু জায়গায়। আমরা তো এই ফরম্যাটে হচ্ছে আল্লাহ দুনিয়া সব অঙ্ক করতেছি, কিন্তু বইয়ের কিছু কিছু জায়গায় এইভাবে ম্যাথটা করা আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো সেই হিসাবে আমরা এটাকে বলতে পারবো এটা ভুল না, এটা এমনি করা যাবে, নাম্বারও দিবে তোমাকে, নাম্বার না দিয়ে কোথাও যাবে না। আর সব থেকে বড় কথা হইতেছে এগুলো 2 মার্কের অঙ্ক, ঠিক আছে? তো এই 2 মার্কের অঙ্কের জন্য তুমি 4 পেজ 4 লাইন করলেও যা, 2 লাইন করলেও তাই, অ্যান্সার দেখে তোমার ডিরেক্ট নাম্বার দিয়ে দিবে, বুঝতে পারছো? এই অঙ্ক কোথাও আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক কোথাও আসবে না, কোনো জায়গায় তোমার এই অঙ্ক দিবে না। দিবে হচ্ছে খুব বেশি হলে এমসিকিউ অথবা 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য দেওয়ার সম্ভাবনাও কম। আমরা এই প্র্যাকটিসটা করতেছি মূলত যখন আমরা আর একটু কমপ্লিকেটেড বড় বড় ম্যাথ করব, বড় বড় ম্যাথে হঠাৎ করে এই টাইপের সিচুয়েশন চলে আসে। এই সিচুয়েশনগুলোর জন্য যাতে আমার আরো আধা পৃষ্ঠা এক্সট্রা খরচ না হয়, যাতে 2 লাইনে আমার পরের ধাপটা চলে আসে, সেই কারণে এইগুলা করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন পার্স, এই অঙ্ক দিবে না কোথাও। এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতেছি, হাতটাকে পাকাইতেছি আরো, যে এই স্ট্যান্ডার্ড ফর্মগুলোকে চিনতেছি কিভাবে এগুলো ভিতরে ঢুকানো যায়। হুম। আর বললাম তো যে তুমি দিন শেষে যখন প্র্যাকটিস করতে যাবা, প্র্যাকটিস করার সময় তুমি একই জিনিস এই আধা পৃষ্ঠা ধরে প্রত্যেকবার এই আধা পৃষ্ঠা ধরে অঙ্ক করার থেকে 2 লাইনে করা মেলা ভালো। ঠিক আছে? আর ভাব নিবা বেটা, শিখতেছো শেখার মতন করে শেখো, এই জিনিস যদি শিখতে পারো এর থেকে ভালো কিছু আর হয় না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। হ্যাঁ, আমি যখন বুঝতে পারছিলাম যে অপারেটর চেঞ্জ করার মাধ্যমে এই জিনিস বোঝানো যায়, তখন থেকে আমার কাছে মনে হয় যে ইন্টিগ্রেশনের থেকে সহজ জিনিস আসলে নাই। ইন্টারমিডিয়েটে, ভার্সিটি লাইফের কথা আলাদা। ইন্টারমিডিয়েট আমি উদ্ভাসের একাডেমিক স্টুডেন্ট ছিলাম, উদ্ভাস থেকে হচ্ছে আমি কিছু জিনিসপত্র পড়ছি। আর আর একটা ভাই আছে, ওনার নাম হচ্ছে পারভেজ ভাইয়া, ওনার হচ্ছে দেখবা ফেসবুকে স্টেপস নামে একটা কোচিং আছে। হ্যাঁ, স্টেপস, ওনার কোচিংয়ে হচ্ছে আমার হচ্ছে মাথার মধ্যে একটা ভূত চাপ ছিল যে আমার 2 মাসের ভিতরে সিলেবাস শেষ করতে হবে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার লেগা। তো ওই ভূত চাপার পরে ওই ভাইয়ের সাথে যে কথা বলছিলাম, ভাই বলছিল যে আচ্ছা তুমি তো মানে তুমি যে স্পিডে পড়তে চাচ্ছ এই স্পিডে তো আমি আমার ব্যাচে পড়াই না, তো তুমি একটা কাজ করো, আমার ব্যাচে মাঝখানে মাঝে মাঝে ফাঁকা সময় থাকে, ওই সময় আমাকে কল দিয়ে জিজ্ঞেস করো যে ভাই আপনি কবে ফাঁকা থাকবেন, সেই হিসাবে আইসো। আমি আর আমার একটা ফ্রেন্ড মিলায়ে ওই ভাইয়ের কাছে যাইতাম। ওই ভাই হচ্ছে তোমার 2টা ব্যাচের মাঝখানে পড়ানোর সময় সে নিজেই স্টেপসের মালিক। ওইখানে পড়ানোর 2টার মাঝখানে সে হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট করে আমাদেরকে সময় দিত। সময় দিয়ে দিয়ে হচ্ছে আমাদের মোটামুটি সত্যিকার অর্থে সিলেবাস শেষ করছে। কিভাবে? সে শুধু আমাদেরকে থিওরি পড়াইতো। ইন্টিগ্রেশন সে 3 ক্লাসে শেষ করছে আমাদের। 3 ক্লাস বলতে ওই মাঝখানে 3 দিন, যে 3 দিনে 3 জিনিস শেষ। বুঝতে পারছো? এই টেকনিক কিন্তু সে শিখায় নাই, এই টেকনিক সে শিখায় নাই, সেই ইন্টিগ্রেশন 3 দিনে শেষ করছে। তার পড়ানোর স্টাইলটা আর কি ভালো ছিল এদিক থেকে যে মানে অনেক কঠিন কঠিন জিনিস খুব সহজভাবে আমার কাছে উপস্থাপন করতে পারতো আর কি। তো সেটা খুব ভালো মানে ভালোভাবে কাজে লাগছে, কারণ আমার তো ওই সময় ওইটাই দরকার, খুব দ্রুত যাতে আমি শিখতে পারি। সেই কারণে সে হচ্ছে থিওরি দেখাই দিত, বাসায় এসে বসে বসে কোটি কোটি ম্যাথ করে ফেলাইতাম, হয়ে যেত। আর পরবর্তীতে অ্যাডমিশনের সময় যে এই রিয়েলাইজেশনটা আসছে যে এই জিনিসগুলো এইভাবে কাজ করে। অ্যাডমিশনের সময় আসলে প্রস্তুতি বলতে কিছু হয় না, ওই সময় শুধু প্র্যাকটিস। কারণ কি, তোমরা তো তুখর ব্যাচের নাম শুনছো তাই না? উদ্ভাসে পড়বা তো সব উদ্ভাসেই তাই না? তুখর ব্যাচের নাম শুনছি। তুখর ব্যাচে যখন ক্লাস হয়, তুখর ব্যাচে হচ্ছে তোমার বিভিন্ন ব্রাঞ্চে, তোমরা তো খিলগাঁওয়ের দিকে থাকো, হয়তো মতিঝিলে ভর্তি হবা, কিংবা
মতিঝিলেই হবে, আর কই হবে, বাসাবো টাসাবো তো হয় না, মতিঝিলেই হবে হয়তো। তো মতিঝিলে দেখা যায় যে 1 থেকে 10, 10টা তুখর আছে, তার মধ্যে 1 নাম্বারটা না 10 নাম্বারটা জানি হচ্ছে ইয়ার এনডিসি টপ 100, তার মানে 9টা তুখর মেইনলি। 9টা তুখরে ঢোকাটা আহামরি কঠিন কিছু না, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই তুখরের ব্যাচের স্টুডেন্টদেরকে টিচাররা মনে করে যে এরা হচ্ছে কনসেপ্ট বুক শেষ করে চলে আসছে, এদের কনসেপ্ট বুকের সব অঙ্ক এরা পারে, এদেরকে আর এগুলা না পড়ে আমরা হচ্ছে নতুন অঙ্ক করাই এখন। তাহলে দেখা যায় কি যে নর্মাল ব্যাচগুলোতে যেখানে তোমার কনসেপ্ট বুক পড়ানো হইতেছে, আর তুখর ব্যাচে দেখা যায় যে কনসেপ্ট বুক পড়া তোমাদের শেষ এটা ধরে নিয়ে কনসেপ্ট বুকের থেকে কঠিন জিনিস পড়ানো হইতেছে। অথচ কনসেপ্ট বুক কিন্তু আহামরি কঠিন কিছু না, তোমরা চাইলে এটাকে এখনই পড়ে শেষ করতে পারো, এখনই এটাকে পড়ে শেষ করে আগায় রাখতে পারবা। পরে হচ্ছে তোমার জন্য ওই তুখর ব্যাচে গেলেও তোমার জন্য ঝামেলা হবে না। আর তুখর ব্যাচে যাওয়ার জন্য কনসেপ্ট বুকই যথেষ্ট, কনসেপ্ট বুকের 1-2টা চ্যাপ্টার পড়ে ফেললেই তুখর ব্যাচে ঢোকা যায় আরামসে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু এমন আহামরি খুব ভালো স্টুডেন্ট না, আমি হচ্ছে একটু হার্ডওয়ার্কিং ছিলাম দেখে আমি টেস্টের পরবর্তীতে আমার রেজাল্ট খারাপ হয়েছিল, আমি 2 মাস খুব কষ্ট মষ্ট কইরা হচ্ছে কনসেপ্ট বুক শেষ করার মাধ্যমে আমার পুরো মানে পুরো সিলেবাস শেষ করে ফেলেছে, কারণ কনসেপ্ট বুকে হচ্ছে সিলেক্টেড থিওরি আর আমার থিওরি পড়লেই হয়ে যাইতো। তো সেই কারণে হচ্ছে আমার 2 মাসের মধ্যে কনসেপ্ট বুকটা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অন্যান্য সাবজেক্টও শেষ হয়ে গেছিল মোটামুটি। আমার অ্যাডমিশনের সময় যে আমি পেইনটা খাই নাই এই কারণে, কারণ হচ্ছে কনসেপ্ট বুকটা আমার হাতানো ছিল, কনসেপ্ট বুকের থেকে একটু আপডেটেড জিনিসপত্র যখন বলতো সেটা আমি বুঝতাম, বাসায় এসে প্র্যাকটিস করলে ওই জিনিসগুলো মাথায় ঢুকতো। কিন্তু যেই মানুষগুলো কনসেপ্ট বুক পড়ে নেই এমন অনেক স্টুডেন্ট আছে, ধরো ওই যে এনডিসি টপ 100-এর কথা বললাম, ওরা যে সবাই কনসেপ্ট বুক পড়েই ওইখানে গেছে এমন কিন্তু না, বেশিরভাগই পড়ে নাই। তাদের ক্ষেত্রে কি হয়, তারা হচ্ছে ওই কনসেপ্ট বুক বাসায় যা কনসেপ্ট বুক পড়ে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ে, তারপরে ক্লাসের মধ্যে যেই তুখরের মধ্যে যেই জিনিসপত্র শিখাইছিল এক্সট্রা ইন্ডিয়ান অঙ্কগুলা, ইন্ডিয়ার মেইনলি যেই যেই মেইনস এগুলার অঙ্ক করায়, ওগুলার অঙ্ক যখন সে মানে তারপরে দেখে, তো সেটার জন্য আসলে তত বেশি সময় বাঁচে না, তো তখন সেই এক্সট্রা এলিমেন্টগুলো দেখার সুযোগটা তার কাছে কম থাকে। তো তুখরে যাওয়ার লাভটা কি হলো? প্লাস আর একটা কথা, এই যে যেই জায়গায় তুমি ইন্ডিয়ান জিনিসগুলো শিখতেছো, ইন্ডিয়ান কন্টেন্টগুলো যেই সময়টায় তুমি শিখতেছো সেটার সময় কমপক্ষে অন অ্যান এভারেজ 6 আওয়ার্সের নিচে কোনো ক্লাস হয় না। তুখোর ব্যাচে 6 আওয়ার্সের নিচে কোনো ক্লাস হবে না, সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত যাইতে পারে হয়তো, 6 আওয়ার্সের নিচে কোনো ক্লাস নাই। তাহলে 6টা ঘন্টা কিন্তু তার মানে তোমার পুরোপুরি ওয়েস্ট, কারণ এই 6টা ঘন্টায় যেটা শিখাইতেছে সেটা কিন্তু তুমি বাসায় এসে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ না। তার কারণ কি? কারণ তুমি কনসেপ্ট বুক পড়ো নাই আগে। বুঝতে পারছি। একটু টেকনিক্যালি মাথাটা খাটায় তারপরে কাজটা করতে হবে। এইচএসসি হওয়ার আগেই ট্রাই করো কনসেপ্ট বুকটাকে হাতায় শেষ করার জন্য। আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনটা এটা ধরে করাইতেছি, তার কারণ ডিরেক্ট কনসেপ্ট বুক ধরলে অনেক নতুন নতুন থিওরি আছে, অনেক কিছু আছে, ওইটাতে ঝামেলা হয়ে যাবে। যেই জিনিস তোমরা ডিরেক্ট কনসেপ্ট বুক ধরতে পারবা সেই জিনিস কিন্তু আমি কনসেপ্ট বুক থেকেই করাইছি। ব্যাপারটা হচ্ছে এইরকম, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস, যে ইন্ডিয়ান কন্টেন্ট যদি একটু শিখতে চাও সাথে সাথে প্লাস হচ্ছে শর্টকাট শিখতে চাও, তাহলে বলছিলাম আমি মেবি ইয়া দিছিলাম নাকি, নেহা আগ্রাওয়াল একজন আছে, নেহা আগ্রাওয়ালের হচ্ছে ম্যাথমেটিক্যালি ইনক্লাইন্ড, নেহা আগ্রাওয়াল লিখলেই তার হচ্ছে 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে বেদান্তু ম্যাথ আর একটা হচ্ছে নেহা আগ্রাওয়াল। মূলত নেহা আগ্রাওয়াল ম্যাথমেটিক্যালি ইনক্লাইন্ড, ওটা হচ্ছে ভালো চ্যানেল। ওই ম্যাডাম হইতেছে অনেক শর্টকাট নিয়ে আলোচনা করে, কিছু ছোটখাটো থিওরি নিয়ে আলোচনা আছে কিন্তু বেশিরভাগ শর্টকাট নিয়ে কথা বলে, ভার্সিটির জন্য খুবই উপযোগী। আর যদি ফিজিক্স শিখতে চাও ইন ডিটেইলস ফিজিক্স, তাহলে হচ্ছে ফিজিক্স ওয়াল্লা। আমি নিজে পড়ানোর আগে হচ্ছে মানে আমি যখন, এখন তার তো দেখতে হয় না, এখন যদি যখন পড়ানোর আগে দেখতাম আর কি, তখন হচ্ছে ফিজিক্স ওয়াল্লার ভিডিও দেখে আমি হচ্ছে প্রিপারেশন নিয়ে তারপরে পড়াইতে যাইতাম। বুঝতে পারছি? ফিজিক্স ওয়াল্লা, আলাক পান্ডের ওই টিচারের নাম হচ্ছে আলাক পান্ডে, ফিজিক্স ওয়াল্লা। নাম শুনছো না এটা? এটার নাম শোনা উচিত ভাই, এটার নাম না শুনলে কিন্তু আসলেই খুব পিছায় আছো বলতে হবে। কারণ অনলাইনের দুনিয়ায় যদি তুমি ইউটিউবের এই টিউটরদের নাম না জানো তাহলে কিন্তু অনেক পিছায় আছো, মনে থাকবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে অঙ্ক। একটু বুদ্ধি করে চলতে হবে, তার কারণ মনে রেখো যে প্রিভিলেজড মানুষজন অনেক আছে, হ্যাঁ। তোমার তোমার তুমি বাসার ভিতরে তোমার আর্থিক অবস্থা সম্পর্কে আমি জানি না, আমার বাবা হচ্ছে আমাকে টাকা দিতে চাইতো না বলেই আমি হচ্ছে এগুলো করছি, মানে হচ্ছে আমাকে নিজে নিজে পড়তে হতো অনেক কিছু। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার দেখা যেত, আমি এই ফিজিক্সের সেকেন্ড পেপার আমি এ পর্যন্ত 4 জনকে পড়াইছি, 12,000 করে আমি 48,000 টাকা কামাইছি শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপার পড়ায়। ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স করাই দিব, 12 ক্লাসে 12টা চ্যাপ্টার শেষ করব, 12 তো না ওই যে 11 চ্যাপ্টার শেষ করব, 12,000 টাকা, 48,000 টাকা আমি শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপার পড়ায় শেষ করছি, মানে কামাই করছি। কিন্তু এই যে ফিজিক্স সেকেন্ড পেপার এটা কিন্তু আমাকে কেউ পড়ায়নি, এটা আমাকে নিজে পড়তে হয়েছিল, এটাই আর কি। এবং নিজে পড়ছিলাম বলে ওই জিনিসটা আমি ভালো পারছি। আমি তোমাকে এই টেকনিক শিখাই দিতেছি বলে তুমি এই টেকনিক শিখতেছো, এটাতে যে লার্নিং হইতেছে, তুমি যদি এই টেকনিক নিজে ডিসকভার করতে পারো সেটা লার্নিংটা অনেক বেশি ডিপ। বুঝতে পারছি?
সেই কারণে এই জিনিসগুলোকে বললাম, এই জন্য বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে বুঝতে হবে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমি অনেক কিছু বুঝতে পারি, আমি অঙ্ক দেখলে অনেক কিছু বুঝি যে কোনটার ভিতরে ঢুকাইতে হবে কোনটার ঢুকতে হবে না। আমার ভিতরে মাথার ভিতরে 10-12টার সম্ভাবনা কাজ করে, কিন্তু সবগুলো তো তোমার মাথায় আমি ঢুকাইতে পারি না। যেটা অ্যাপ্রোপ্রিয়েট তার মধ্যে থেকে 2টা 3টা তোমারে বলতে পারি, আমি 10টার মধ্যে থেকে 2টা 3টা কথা তোমাকে আমি বলতে পারতেছি। বাকি 7টা কথা কিন্তু তোমাকে বলা, এমনিতে তোমাকে যদি আমি সামনে বসায় পড়াইতাম তাইলেও আমি তোমাকে বুঝাতে পারতাম না। হুম। ওই 7টা কথা যে তুমি যাতে নিজে বুঝতে পারো, সেটার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মনে থাকবে? বুঝছি। অনেক জ্ঞানের কথা কয়ে ফেলাইছি। এত জ্ঞানের কথা মেলা দিন বলিনি। আচ্ছা, কই ছিলাম আমরা? tan sin inverse of x divided by root over 1 minus x square dx। বলো কারে ঢুকাবো ভিতরে? কার ডিফারেন্সিয়েশন উপস্থিত? কিরে, বোবা ধরছে রে? সাইন ইনভার্স এক্স এর ভিতরে ঢুকাবো না? তাহলে হবে tan সাইন ইনভার্স এক্স থাকবে, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন উপস্থিত, যার কারণে সেটা অপারেটর হয়ে যাবে। তাহলে এর ভিতরে 1/1 - 1 - x² এটা হচ্ছে অপারেটর হিসেবে বসে গেল। তাহলে এটা কি হয়ে গেল? tan y dy। তাহলে tan এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec। তাহলে ln sec y, y মানে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স প্লাস সি। বুঝতে পারলাম? বুঝছি। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমরা আরো কয়েকটা অঙ্ক করি, হ্যাঁ? ওটা বাজে 3টা বাজতে চললো। আজ কি মঙ্গলবার না? আচ্ছা, 6 7। 7-এর কি কোনোটা ইম্পর্ট্যান্ট আছে? 7-এর মধ্যে তো ভালো কিছু ম্যাথ দেখতেছি না। আচ্ছা, এখান থেকে একটা করলেই যথেষ্ট। বি, সবগুলো একই রকম। সাইন এক্স ডিভাইডেড বাই 1 + 2 cos x dx। কি করব? বলো কি করব, কি করব? এখানে দেখা যাইতেছে যে আমি বলছিলাম যে হর থেকে, ডিনোমিনেটর থেকে কখনো হচ্ছে কোনো কিছু নেওয়া যায় না, হ্যাঁ? নিতে হয় হচ্ছে লব থেকে। তাহলে সাইনটাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতে হবে। এখন সাইনটাকে ভিতরে ঢুকাবো, ভালো কথা। সাইন ভিতরে ঢুকলে হচ্ছে মাইনাস কজ হবে, কারণ হচ্ছে ইন্টিগ্রেট করে ঢুকতেছে যেহেতু মাইনাস কজ হবে। কিন্তু আমার তো এখানে আছে কি, ওই যে 2 আছে তাই না, তো 2 কজ আছে। তাহলে হচ্ছে আমরা একটা সহজ কাজ করতে পারি, যে মাইনাস আগে একটা লিখে তারপরে ডি কস লিখলাম, ডি কস, তারপরে 1 + 2 cos x। এখন সহজ হিসাব এটা হচ্ছে, ওই যে বললাম, বলছিলাম যে 1 + 2 cos x ওই ফরম্যাটেও আমরা চাইলে লিখতে পারি, কিন্তু লেখার আসলে দরকার নাই, কিন্তু দরকার আছেও আবার। একটু সুন্দরভাবে করার জন্য ম্যাথটাকে ভিতরে লেখার দরকার আছে। তাইলে এটাকে আবার একটু অপারেটরটাকে চেঞ্জ করে 1 + 2 cos x যদি আমি লিখি, তাহলে এখন আগে যা ছিল তাই, এখন একটা এক্সট্রা 2 আসতেছে তাই না? এই এক্সট্রা 2টাকে সরানোর জন্য আবার একটা হাফ নিয়ে আসবো আমরা সামনে। নিচে আসবে এখন 1 + 2 cos x। তাহলে dy ডিভাইডেড বাই y, dy ডিভাইডেড বাই y মানে হচ্ছে 1/y এর ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ln y। তাইলে এমনিতে একটা মাইনাস আধা, তারপরে ln, তারপরে ফাংশন যা ছিল তাই 1 + 2 cos x প্লাস c। দেখো তো বুঝতে পারলাম নাকি? বুঝছি। 7-এর বাকি অঙ্কগুলো একই রকম। 8-এর অঙ্কটা করছি আমরা 9 10 9 থেকে, হ্যাঁ 9-এর অঙ্কগুলো ডিফারেন্ট আছে। 9 থেকে হচ্ছে আমরা পরের দিন করব। অনুশীলনে কিন্তু বিশাল, হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট সময় লাগবে শেষ করতে। আর যেটা বলছি যে এটার অঙ্ক আহামরি কিছু নাই। আহ, এই যে বললাম যেটা, যে সেকেন্ড পার্টের পরে আবার হচ্ছে থার্ড পার্ট, এই 3টা পার্ট মূলত বুঝলে বাকি অঙ্কগুলা, তারপরে হচ্ছে তোমাদের জ্যামিতি টাইপের বেসিক লাগে যে ইন্টিগ্রেশনে, সেটা দিতে হবে। এই
এটা ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত শোনো যেটা বলতেছি, এই পর্যন্ত যা যা ম্যাথ করাইছি এই ম্যাথগুলোর প্রত্যেকটা করতে হবে। এবং তোমার বইয়ে তুমি যেই বই ফলো করো না কেন, এই যতটুকু থিওরি পড়ছো তুমি এই পর্যন্ত, এই থিওরির মধ্যে এই আওতায় যত ম্যাথ আসে সবগুলা ম্যাথ করে ফেলবা। নাইলে কিন্তু পরের ক্লাসগুলো ধরতে সমস্যা হবে না, কিন্তু হচ্ছে পড়া জমে যাবে অনেক। হ্যাঁ, পড়াটা অনেক জমে যাবে। তবে তারপরে বলি, তোমরা কি ইচ্ছুক এই সপ্তাহে অন্য কোনো ক্লাস করতে, অন্য আরেকটা ক্লাস, নাকি সময় নিবা আরো? শনিবারে, শনিবারে মেবি দুপুরে আমার পরীক্ষা আছে একটা, শনিবারে হয়তো বিকালের দিকে ক্লাসটা নেওয়া লাগতে পারে। ঠিক আছে, তোমাদের তোমাদের একটু শিডিউলটা আমাকে জানাও। হ্যাঁ, তোমাদের কখন কোন জায়গায় ক্লাস থাকে একটু একটু বললে আমার জন্য সুবিধা হয়। তো মানে তাহলে তোমাদেরকে জিজ্ঞেস না করেও আমি হচ্ছে ক্লাস নিজেই মোটামুটি ফাইনালাইজ করে ফেলতে পারবো। ঠিক আছে, বুঝছি কতদূর আগাইছি। এইখানে যতটুকু লিখলাম এই পিডিএফটা হচ্ছে ওই যে লিংকের ভিতরে দেখবা হচ্ছে ইন্টিগ্রেশন 002 যেটা ছিল, ওই 002 এর পরিবর্তে এখন এই পিডিএফটাই চলে আসবে, ওটা আগেরটা মানে ওই আপডেট সহ আর কি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ওই আপডেট সহ আর কি চলে আসবে। তাহলে তাহলে যাও আজকে শেষ করি। হুম, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। টাটা এভরিওয়ান।